স্বল্প বুদ্ধি, মেধা, কমিউনিকেশন, ট্রেড অ্যান্ড বার্টার, কমার্স, যে কোনো রকম আর্ট অ্যান্ড কালচারের যে প্রিলিমিনারি নলেজ, বিশেষত যে কোনো জিনিসকে এলিউসিডেশন করবার যে ক্ষমতা, তথা ইএনটি, যার মাধ্যমে আমরা কোনো বস্তু বা কোনো উপাদানকে প্রকৃতি থেকে গ্রহণ করি বা প্রেরণ করি, এবং আমাদের একদম চাইল্ডহুড ফেজ অর্থাৎ 1 বছর থেকে মোটামুটি অ্যাডোলেসেন্ট এজ আসা পর্যন্ত 12 থেকে 14 বছর, এবং জীবনের শেষ ফেজ অর্থাৎ 65 থেকে জীবনের পরবর্তী সময় যে কারকতা মূলত যে গ্রহ বহন করে তার নাম হচ্ছে বুধ, তথা আরও বহুবিধ কারকতা বহন করে, সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে আলোচনা করব। এবং সেই বুধ আগামী 22 তারিখ 22/6/2025 সে তার নিজের স্বক্ষেত্র ত্যাগ করে কর্কট রাশিতে, অর্থাৎ যে রাশি চন্দ্রের রাশি, জন্মগতভাবে তার পিতার রাশি, এবং স্বাভাবিকভাবে যে রাশি টোটালি মন দ্বারা চালিত, যেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এবং যেখানে কৃত্রিমতাবিহীন মায়া, মমতা, ভালোবাসা, অর্থাৎ যে মায়া, মমতা, ভালোবাসা মেটেরিয়াল হলেও তার মধ্যে কোনো রকম দেখনদারি বা এই জাতীয় কোনো বিষয় নেই, এটা স্ট্রেট ফরওয়ার্ড, এই জাতীয় কারকতার যে ঘর, তথা আমরা আসছি সেই কারকতাগুলোর ব্যাখ্যায়, সেখানে প্রবেশ করতে চলেছে। এবং এখানে বুধ অবস্থান করবে 30শে অগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় 68.5 দিন। এবং এর মধ্যে বুধ 18ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 22শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত বুধ মার্গী গতিতে থাকবে। তারপরে 18ই জুলাই থেকে 11ই অগস্ট অবধি বুধ বকরি হবে, বকরি স্টেটে থাকবে, কর্কট রাশিতেই থাকবে। বকরি স্টেট থেকে মার্গী হওয়ার পরে পরবর্তী 20 দিনে সে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে, সেটা 30শে অগস্ট। আমাদের যে আলোচনার বিষয়বস্তু থাকবে সেটা 22শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত, অর্থাৎ বুধের যে মার্গী গতি আছে সেটা, বকরি গতির আলোচনা পরে হবে সেটা, কারণ সেই বকরি স্টেটের সাথে শনিও বকরি থাকবে, এবং বৃহস্পতি তথা শুক্রেরও কিছু গুণগত স্টেট থাকবে। রাহু তার নবাংশ পরিবর্তন করবে, বৃষ রাশিতে আসবে, অনেক কিছু সেখানে চেঞ্জেস আছে, সেগুলো মানে টেকিং ইনটু কনসিডারেশন। তো যাই হোক, আমরা আলোচনার বিষয়বস্তুতে চলে যাওয়ার আগে আমরা একটুখানি টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে বুধ ক্যান্সারে কর্কট রাশিতে প্রবেশ করবে 22/6/2025 রাত্রিবেলা 9:17। তো আপনাদের আগেই বলেছি যে মিথুন রাশির লাস্ট নবাংশ এবং কর্কট রাশির প্রথম নবাংশ, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের 3য় এবং 4র্থ চরণ দুটোই বর্গোত্তম। তো এখানে প্রবেশ করে পুনর্বসু নক্ষত্রের লাস্ট চরণে থাকবে, এবং নবাংশেও সে কর্কট রাশিতে অবস্থান করবে। তারপরে বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। তো পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 25/6/2025, 25/6/2025 পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্যা নক্ষত্রের বিস্তার সেটা কর্কট রাশির 3°20' থেকে 16°40' পর্যন্ত, এবং বুধ এখানে পুরোটাই সে গোচর সংগঠিত করবে, প্রবেশ করবে যেটা বললাম সেই ডেটে ভোর 4:52 25 তারিখে। এবং পুষ্যা নক্ষত্র থেকে বুধ অশ্লেষা নক্ষত্র নিজের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে 7ই জুলাই 7th জুলাই 2025 সকালবেলা 5:42। অর্থাৎ অশ্লেষা নক্ষত্রেও সে প্রবেশ করবে, এবং প্রবেশ করেও একটা চরণ 2টো চরণ যাবে সে অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি বুধ যখন বকরি হবে 18/7/2025, সে বকরি হবে সকাল 9:45,
এবং তখন সে যে দূরত্ব পর্যন্ত বুধ কর্কট রাশিতে যাবে সেটা হচ্ছে 21°22'। সেটা মকর রাশির নবাংশ, এই পর্যন্ত যাবে। তারপরে বুধ 10° একটু ওপর পর্যন্ত নিচের দিকে নেমে আসবে। এই হচ্ছে বুধের এক্স্যাক্ট গোচর, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কর্কট রাশির একদম 1 সেকেন্ড থেকে শুরু করে 21°22' পর্যন্ত 18ই জুলাই বুধের যে গোচর সংগঠিত হবে তার ওপর আলোচনা আজকে কনসেন্ট্রেটেড হবে। তো বুধকে আমরা কি বলি? বুধকে আমরা বলি আমাদের মেধার একদম প্রথম ভাগ, সেই জন্য স্বল্প বুদ্ধি কথাটা ইউজ করা হয়। তো যেরকম আমরা যখন একটা দেশলাই কাঠিকে জ্বালাই তখন দেখবেন তার একদম মাথার দিকে তার বারুদটা থাকে, যেটা দাহ্য বস্তু, যেটা জ্বলে, এবং কাঠিটাও যেহেতু দাহ্য পদার্থ দিয়ে তৈরি হয় ফলে কাঠিটাও জ্বলে থাকে। যে কাঠিটা যতক্ষণ জ্বলে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে দেশলাইয়ের সেটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে কতক্ষণ পর্যন্ত সে জ্বলে কোনো অন্য বস্তুকে জ্বালাতে সাহায্য করছে। তো কিন্তু ফ্যাক্টর হচ্ছে প্রথমের যে অংশটা সেটা স্পার্কিং হিসাবে দেয়, সেই স্পার্কিংয়ের ফ্যাক্টরটা হচ্ছে বুধের কাজ করে। বুধ যে কোনো জিনিসের ইনিশিয়েশনের জন্য দায়ী হয়, কিন্তু জিনিসের কন্টিনিউয়েশনের জন্য। বহু মানুষই বলেন যে, আমি নর্মালি প্রশ্ন করতে শুনেছি, বুধ মানে বুদ্ধি। হ্যাঁ, অবশ্যই বুদ্ধি থেকেই বুধ এসছে, বুধের কথাটা, কিন্তু বুদ্ধির কোন অংশ? বুদ্ধির তো অনেকগুলো সেগ্রিগেটেড পার্ট থাকে। তো এখানে প্রথম অংশটা হচ্ছে বুধ গেটিং কানেক্টেড উইথ দ্যাট, তারপরের অংশটা পুরোটাই স্যাটার্ন। অর্থাৎ সেই বুদ্ধির যে অংশ, ছোট্ট অংশটাকে, সেটাকে অ্যাম্প্লিফাইড স্টেজে কোনো একটা অংশে বা ব্যাপক অংশে কাজে লাগানো যেতে পারে। সেই ব্যাপক অংশে কাজে লাগানোর যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু টোটালি শনির ওপর ডিপেন্ড করে, বৃহস্পতির ওপরও করে, কিন্তু মুখ্যত স্যাটার্নের ওপরে। কমিউনিকেশন কোঅর্ডিনেশনের প্ল্যানেট বুধ জেনারেলি। তো কমিউনিকেশন আমরা কি দিয়ে করি? নর্মালি আমাদের মস্তিষ্ক। আমরা যে যত রকম মেটেরিয়াল কমিউনিকেশন করি, সেটা ওয়েদার ইট মে বি ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন, বা গেস্টারের মাধ্যমে কমিউনিকেশন, চোখ দ্বারা ইশারা করা, বা বিভিন্ন রকম আমাদের আকার ইঙ্গিত আছে যেগুলো আমরা বিভিন্ন নেচার নার্চার প্রসেসে, সেই রকম সোসাইটি অনুসারে সেটা মানুষ শেখে, পদ্ধতি আছে। তো সেই রকম জায়গাতে এরকম বিভিন্ন, মেন কথা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনের পদ্ধতিটার সাথে বুধ যুক্ত নয়, মেকানিজম, ফাংশনালিস্টটার সাথে বুধ যুক্ত। অর্থাৎ বুধ হচ্ছে কমিউনিকেটিং এজেন্ট এবং তার ফাংশন, কিন্তু পদ্ধতি যেটা কিভাবে কমিউনিকেটেড হচ্ছে সেটা বাদ্যযন্ত্র আকারে হতে পারে, সেটা কোনো বাঁশি আকারে হতে পারে, সেটা কোনো ধ্বনি আকারে হতে পারে, হুইচ এভার, সেটার সাথে কিন্তু বুধ নট গেটিং কানেক্টেড। যদিও বুধের সাথে অক্ষরের যোগ রয়েছে, তথাপি তার সাথে কিন্তু ডিপলি কানেক্টেড নয়। এই নিয়ে পণ্ডিতদের মধ্যে বিভেদ আছে। যাই হোক, আমি অতটা ডিটেলে না গিয়ে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমরা যখনই যে হাত নাড়াচ্ছি, আপনাদের সাথে কমিউনিকেট করবার চেষ্টা করছি, তো এই যে কমিউনিকেশনটা হয় এটা আমার মস্তিষ্ক আমাকে নির্দেশ দিচ্ছে, আমার মস্তিষ্কের ক্ষমতা অনুসারে। সেই নির্দেশ আমি পেয়ে আমি সেটা কাজে লাগাচ্ছি, বিষয়টা আমার কাছে রয়েছে, সেই বিষয়টার উপর আমি কিছু বলবার চেষ্টা করছি এবং আপনারা সেটা শুনছেন। এটা কিন্তু আমাদের যে সোলের আপার পোর্শন আছে, যে অংশটা কভার্ড থাকে কি দ্বারা? আমাদের মন, বুদ্ধি, অহংকার দ্বারা। তিনটে ভৌতিক যে প্যারামিটার আছে তার মাধ্যমে আমাদের সোল কভার্ড থাকে সব সময়। কারণ আমি অনেকবার বলেছি, আমি বলেছি মানে আমি কোট করেছি, সেটা হচ্ছে এই মানে ভৌতিকবাদের মধ্যে সুর এবং অসুর দুরকম মানুষ আছে। মাঝামাঝি সম্পর্কে ভগবান কিছু বলেননি, বলেছেন হয় এদিক অথবা ওদিক। তা আমরা যেহেতু আমি অন্তত ওদিকে যেতে পারিনি, সুতরাং এদিকেরই মানুষ, সুতরাং অসুর। তো এই অসুরের মধ্যে যে জেনারেল প্রবৃত্তিটা থাকে সেটা হচ্ছে সে মেটেরিয়ালি কমিউনিকেট করবার চেষ্টা করে বা অন্য কোনো বস্তু বা বৃত্তির দ্বারা,
বা ধরুন আমাদের ব্লাডের যে সমস্ত ব্লাড বা লিম্ফ লসিকা আমাদের যে সমস্ত খাদ্যবস্তু, শ্বাসবায়ু, বিভিন্ন অক্সিজেন, শ্বাসবায়ু তার সাথে বিভিন্ন খাদ্য উপাদান, হরমোন, অক্সিজেন, ভিটামিন, মিনারেলস, যা সমস্ত দেহজ উপাদান দেহকে বাঁচানোর জন্য, দেহ সবসময় বেঁচে থাকবার চেষ্টা করবে, এটা প্রকৃতির বেসিক নেচার। তো সেটাকে পরিবাহিত করবে বিভিন্ন কোষে, এবং সেই যার যার কোষের প্রকৃতি অনুসারে সে উইথ দ্য হেল্প অফ অক্সিজেন সেটাকে বার্ন করবে এবং আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করবে, যার মাধ্যমে আমরা শরীর চলবে। এই যে মেকানিজমটা টোটালি বিং গভর্নড বাই মার্কারি। সেই জন্য নার্ভাস সিস্টেমের যে সমস্ত অ্যাক্টিভিটিসও সেটাও কিছুটা বুধ দ্বারা কন্ট্রোল হয়। কিন্তু মনে রাখবেন, বুধের কন্ট্রোল কিন্তু খুব স্পিড নয়, বুধের কন্ট্রোল মডারেট। আমরা যে ধরুন কারেন্ট, সুইচ টিপলেন তো কারেন্ট ফ্লো করা শুরু করলো, তো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ফ্লো করছে, কিন্তু এটা কিন্তু এত দ্রুত ঘটে, নিশ্চয়ই সেখানে টাইম মেজারমেন্ট আছে, কিন্তু সেটা আমাদের অনুভূতির বাইরে। সেই জন্য এটা কিন্তু টোটালি বুধ দ্বারা চালিত হয় না, এখানে অন্যান্য অনেক প্ল্যানেটের যোগ থাকে। কিন্তু তার যে ফাংশনারিজের নেচারটা, অর্থাৎ আমরা পাখার সুইচ দিলাম, পাখাটা চললো, এই যে কানেকশানটা সংগঠিত হলো, এই কানেকশানটা কিন্তু বুধের কারণে। অর্থাৎ এন্টায়ার যে ফাংশনারিজের মোডটা, সেটা বিং গভর্নড বাই দ্য মার্কারি। এবার এই মার্কারির মধ্যে অনেকগুলো স্টেজ আছে। মার্কারিকে আমরা যেরকম আমরা রিসেপ্টরের কাজ করি, বাইরের কোনো কথা ধ্বনি আমরা শুনছি, সেটাতে রিয়্যাক্ট করছি সেই অনুসারে। তো আমরা শুনছি, রিসিভও করছি, আবার রিয়াকশানও দিচ্ছি। কোথা দ্বারা চালিত হচ্ছে? মস্তিষ্কে। একটা রিয়াকশান আসছে, সেটা আমাদের মস্তিষ্কে প্রকিউরমেন্ট হচ্ছে, হয়ে সেটা অনুসারে আমরা সেটাকে বাইরের দিকে রিয়াকশান দিচ্ছি। চুপ করে থাকাও কিন্তু অনেক সময় রিয়াকশান। হ্যাঁ, তো যে স্টেটেই থাকুন আপনি কোনো কথা শুনে, আপনি যদি বধির না হন একমাত্র, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে, এবং সেই রিয়াকশানের মোডটাও হচ্ছে টোটালটাই রিসেপশন, রিয়াকশান, দুটোই কিন্তু গভর্নড বাই দ্য মার্কারি। তো যে কোনো রকম চালিকা শক্তি যত সংগঠিত, যে ট্রেড অ্যান্ড বার্টার, কমার্স, সমস্ত কিছু, যেখানে মানি কালপুরুষের রবির দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর, টোটালি বিং গভর্নড বাই। দ্বিতীয় ঘর হচ্ছে আপনার মানির ফ্লো আসছে কতটা, বা আপনি কতটা পয়সা পকেটে ক্যারি করে বেড়াচ্ছেন বা পার্সে রাখছেন, বা সব সময় মুভমেন্টের মধ্যে আছে, সেটা সেকেন্ড হাউস। 11th হাউসের হচ্ছে যে মানি, সেটা কিছু দিনের জন্য রাখা হয়, সেটা সেকেন্ড হাউসের 10th হাউস। তো সেকেন্ড হাউসের যে কার্মিক প্রবৃত্তি, যে পয়সা আর্ন করি, সে পয়সা আর্নের যে কার্মিক ফল, মেটেরিয়াল কার্মিক ফল যেটা, সের মাধ্যমে যেটা, সেটা আমরা জমিয়ে রাখতে পারি, যাতে আমাদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, সেই অর্থটা আমাদের কিছু মেটেরিয়াল জায়গাকে করতে সাহায্য করবে, সুযোগ সুবিধা পারচেস করতে সাহায্য করবে। অসুস্থ হলাম, হেঁটে যেতে পারছি না, একটা অ্যাম্বুলেন্সকে বললাম, তাকে কিছু পয়সা দিলে সে নিয়ে যেতে পারে। এই যে মেটেরিয়াল নিডসগুলো পূরণ করা, বা একটা ভালো হসপিটালে দিলাম, সেখানে খরচা বেশি, এটাই হচ্ছে সেকেন্ড হাউসের 10th হাউসের ফল। এবং সেকেন্ড হাউসের 11th হাউস যেটা তার প্রফিটের জায়গা, সেই লাভটা আসে ব্যয় থেকে সবসময়। তো সবগুলোই একটার সাথে আরেকটা কানেক্টেড আছে এভাবে। যাই হোক, সে বুধ। এবং যেটা বাচ্চাদের মধ্যে থাকে, দেখবেন বাচ্চারা তার বয়স অনুসারে না, সেই বাচ্চা কিন্তু যদি কখনো মানে বাচ্চাদের সাইকোলজি পড়ার যাদের সুযোগ হয়েছে, যারা ডাক্তারবাবু তারা তো জানেনি, বা যারা সাইকোলজিস্ট বা সাইক্রেটিস্ট তারা তো জানেনি, নর্মালিও যারা সাইকোলজি পড়েছে তারা জানে, বাচ্চাদের কিন্তু সাইকোলজি অন্যরকম থাকে। অন্তত আমি খুব শর্টে এর সাথে রিলেটেড অংশ বলছি, যে একটা বাচ্চা, তোমার কোনো একটা 5 বছরের বাচ্চা, তার বয়স অনুসারে কিন্তু সে ভাবছে সে সব কিছু ঠিক ভাবছে, আর এই বোধটা কিন্তু সে অনেক বড় হয়েও ক্যারি করে। বাচ্চারা দেখবেন কিছু না কিছু, মোটামুটি যখন তার শরীরে বল চলে আসে, কিছু না কিছু কাজ করতেই থাকে সবসময়, শশব্যস্ত। খুব শান্ত বাচ্চা যদি না হয়, 95% বাচ্চাই সে দেখবেন দুরন্ত বানা করছে, এটা ধরে টানছে, ওটা ফেলছে, কারণ কনসিকুয়েন্স সম্পর্কে তার বোধ নেই।
এবং এই স্বভাবও কিন্তু সে ভবিষ্যতেও ক্যারি করে। হ্যাঁ, এই স্বভাবটা অবদমিত অবস্থায় থাকে, সেটাও দেখবেন লেখা আছে, আমাদের শাস্ত্রেও লেখা আছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল করছে, কানটা ধরে ঠিক করছে, বা ধরুন একটা জামাকে খুব সুন্দর করে করছে। দিস আর দ্য ওয়েস্টেজ অফ টাইম। আমি কোনো এমন কাজে যাচ্ছি না যে এত কিছু করতে হবে, কিন্তু এটা আমাদের হ্যাবিট হয়ে যায় কোনো একটা অ্যাপারেটাসের সাথে নিজেকে যুক্ত রাখা। সেটা আমাদের বডি হতে পারে, আঙ্গুলটা খোঁচাচ্ছে এরম করে, হ্যাঁ, বা এই যে যুক্ত থাকা নিজেকে, এটাও কিন্তু বিং গভর্নড বাই দ্য মার্কারি। এবং এটা আমরা বয়স হলে সেটা আমাদের অবদমিত হয়ে যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু থেকে যায়। আমাদের যে কোনো শরীরের কোনো অর্গান নিয়ে তার কনসিকুয়েন্স না জেনে আমরা সেখানে খোঁচাখুচি করছি, কানের মধ্যে হাত ঢুকিয়ে করছে অনেক সময়, দরকার নেই তাও। এটা কিন্তু বাচ্চাদের থেকেই ক্যারি ফরওয়ার্ড করে আসে, এবং সেটাও বিং গভর্নড বাই দ্য মার্কারি, যেটাকে অ্যাবনর্মাল বিহেভিয়ার কিছু বলা হয়। ভালো স্কুলে এগুলোকে শেখানো হয় ছোটোবেলা থেকে। অনেকে দেখবেন হাঁটার সময় খসখস করে হাঁটতে হাঁটতে যায়, মানে হাঁটার সময় তার একটা ঘর্ষণ অনুভূত হয়। তো এটাও কিন্তু এই বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে, যেটাই কানেকশনের সাথে যুক্ত, অল বিং গভর্নড বাই দ্য বুড। মার্কারি যদি খারাপ থাকে, মার্কারি যদি কখনো ধরুন 7th ভাবের লর্ড হয় এবং 5th ভাবের লর্ড হয়, মার্কারি যদি যে ভাবের লর্ড হোক, মার্কারি যদি সেখানে ডিস্টোর্টেড স্টেটে থাকে, মার্কারি কিন্তু সেই ভাবকে নষ্ট করবে। 7th ভাবে থাকলে সে স্পাউসের জায়গায় কিছুটা ডিস্ট্রয় করবে, স্পাউসের ফ্যামিলিকে। 5th লর্ডে থাকলে তাকে এডুকেশনের জায়গায়, তার সন্তানের জায়গায়, তার প্রেম প্রণয়ের জায়গায়, তার উচ্চশিক্ষার জায়গায়, জেনারেল ডেভেলপমেন্টের জায়গায় তাকে স্লোনেস আসবে বা অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাবে। এবার এটা ডিপেন্ড করে কোন ঘরে সেটা রয়েছে, তার উপরেও ডিপেন্ড করবে। তো কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, কর্কট হচ্ছে মন, মন দ্বারা চালিত। আমি বাচ্চাদের প্রসঙ্গটা এখানে আনবো টেনে। তো সেখানে চন্দ্র কিন্তু যথেষ্ট লজিক, কিন্তু লজিক মানে কি, আমরা নর্মালি সেটা কি বলি, মন এবং বুদ্ধিকে আমরা একভাবে ভাবি। মন এবং বুদ্ধি এক নয়, শব্দ দুটো আলাদা, শব্দ দুটো আলাদা, তার প্রয়োগও আলাদা টোটালি। হ্যাঁ, দুটোর মধ্যে নিয়ারনেস থাকতে পারে, কিন্তু দুটো এক জিনিস নয়। আর সোল টোটালি ডিফারেন্ট। সোল আমাদের মেটেরিয়াল পার্টের অংশ নয়। তো সেই হিসাবে দাঁড়িয়ে সোলের উপরে এটা কভার্ড হয়ে থাকে সবসময়। যে মানুষ যত স্পিরিচুয়াল আপলিপমেন্টের দিকে যেতে চায়, সে তত বেশি তার যে মন বুদ্ধি অহংকারের জায়গাটা সেটা কমতে থাকে। তার তখন আত্মদর্শন হয়, তখন তার কনসেন্স বাড়তে থাকে সেটা। আর না হলে কভার্ড থাকে। খুব বুদ্ধিমান লোক মানে সে খুব আত্মদর্শন আছে, তার কনসেন্স আছে, তাও কিন্তু নাও হতে পারে। তার মেটেরিয়াল বুদ্ধি আছে, সে 2 টাকাকে 4 টাকা করতে পারে, সে জানে এখানে বিনিয়োগ করলে পয়সা আসতে পারে, এখানে ব্যবসা করলে, কিন্তু তার শান্তি সে নাও পাবে না কখনো। পিস অন্য জিনিস। এই আমাকে প্রশ্ন করেছেন একজন এই জেনজির ওপরে, যে মোটামুটি 96-97 পর থেকে যারা জন্ম, সেই সময় থেকে এখন যারা মোটামুটি 7-8 বছর বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে একটা পারপাসলেসনেস কন্ডিশন, এটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের যে আদি অকৃত্রিম সিস্টেমটা ছিল, এটা আস্তে আস্তে ভেঙেছে। যেমন ধরুন পরিবারের ক্ষেত্রে, পরিবার এক্সটেন্ডেড ছিল, এখন সেটা অধিকাংশ পরিবারই নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে। পরিবারে একটা করে সন্তান, খুব বেশি হলে 2টো সন্তান। একটা করে সন্তান মানে কি, সে তার কাকা, জ্যাঠা, পিসি, মাসি, মামা, এই ক্যারেক্টারগুলো থেকে ডেভয়েড হয়ে যাবে আস্তে আস্তে। এই চরিত্রগুলো সমাজে আর থাকবে না। এমনিতেও বাংলা কথা খুব একটা কেউ বলে না, তো যাই হোক, যে কজন বলেন, তো এই শব্দগুলো খুব একটা থাকবে না। এগুলো এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন, যেগুলো সময়ের দ্বারা নর্মালি ঘটে। কিন্তু তার সাথে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, মানে একদম, যেটা অদ্বৈতবাদ হোক, বিশিষ্ট অদ্বৈতবাদ হোক, শুদ্ধ অদ্বৈতবাদ হোক, সেটা আমাদের বৈষ্ণবাচার্যরা, যারা একদম আদি শঙ্করাচার্য থেকে শুরু করে পরবর্তীকালে রামানুচার্য, বৈষ্ণবাচার্য যারা আছেন, যারা একদম বিষ্ণুস্বামী থেকে শুরু করে মহাপ্রভু চৈতন্যদেব পর্যন্ত, প্রত্যেকের এই যে ফিলোসফি বা দর্শন, তার যে
অগ্রসর সেইটা আসেনি, সেটা ইংরেজরা কাট অফ করে দিয়ে চলে গেছে। মানব জাতির যদি সব থেকে বড় কোনো শত্রু থাকে সেটা ইংরেজরা। যেখানে যেখানে গেছে, যে 62-64টা দেশে ওদের কলোনি ছিল, এখন দেখুন সব সেই সব জায়গাতেই গন্ডগোল হচ্ছে। ওরা নিজের ইচ্ছে মতো লাইন টেনে দিয়ে চলে গেছে নিজের সুবিধার্থে, এবং সেই সব দেশের কালচারটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে। তো এই প্রসঙ্গে বলেনি, যেহেতু প্রশ্ন এসছে, আমার তো আলাদা কোনো চ্যানেল নেই, তো যারা এগুলো শুনতে চান না তারা কেটে শুনবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, একটা বাচ্চা যখন বড় হয় তার কাছে সমস্ত ভোগবাদের বস্তু থাকে, সে ভোগ করে, সে ভোক্তায় পরিণত হয়। ভোক্তা একমাত্র ভগবান। ভগবান শব্দের অর্থই যে ভোগ করে। ভগবান বাদে অন্য কেউ ভোক্তা হিসাবে পরিচিত নয়। ঠিক আছে? তো আমরা যদি সেই ভোক্তা স্টেটে নেমে আসি পুরোপুরি, তখন আমাদের জীবন কি হবে? পারপাসলেসনেস হয়ে যাবে। জীবনের উদ্দেশ্য থাকবে না। জীবনের যখন উদ্দেশ্য থাকে না, জীবনের উদ্দেশ্য এটা নয় যে আমাকে একটা আইআইটি করে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, অনেক টাকা মাইনে পাবো, তারপরে মাইনে পেলাম, ভালো বাড়ি বানালো, গাড়ি কিনলো, অনেক প্রসাধনী কিনলো, দেন আমি 50 বছরের লোককে দেখেছি কয়েক কোটি টাকা স্ল্যাবে স্যালারি পান, ফ্রাস্ট্রেটেড, দিনের শেষে বাড়িতে ঢুকতে চায় না, কোনো পার্কে গিয়ে বসে আছে, বাচ্চাদের খেলা দেখছে গিয়ে, একদম নাম বলে দিতে পারি, শুধু মানে সিক্রেসির কারণে সেটা বলছি না, এরকম অসংখ্য মানুষকে আমি চিনি। তার কারণ সেই মানুষের কাছে পারপাস নেই, সে জীবনে কেন এসেছে সেটা তাকে ছোটবেলা থেকে বলা হয়নি। এই জন্যই এই কমিউনিটিটা তৈরি হয়েছে। তার কারণ আগের আমাদের যারা যে সোসাইটি ছিল, সেটা যে বিরাট কোনো উন্নত সোসাইটি ছিল তা নয়। কারণ অধিকাংশ মানুষকেই আমি যখন ঘাঁটি তখন দেখি তার কোনো স্পিরিচুয়াল বোধ শক্তি নেই, অধিকাংশ মানুষেরই। তার মানে কি বোঝা যায়? তার মা বাবারও ছিল না, তার মা বাবারও ছিল না, এটা জেনেটিক্যালি 4-5 জেনারেশন ধরে এসছে। কারণ ইংরেজরা গোড়া থেকে কেটে দিয়ে চলে গেছে, জানে এটা এদের শক্তি, এদের বলটাকে ছিন্ন করে দাও, বল ছিন্ন করে দিলে আইডেন্টিটি লেস হয়ে যাবে, সেটা ওরা করে গেছে খুব কৌশলে, আমাদের দুর্বল করার কাজ করে গেছে, এবং ওরা সফলও হয়েছে। তার ফল আমরা আজকে ভোগ করছি। ওরা পুরোপুরি সফল কূটনৈতিক স্তরে, মানে মানুষকে কি করে ক্ষতি করা যায় ওদের থেকে ক্ষতি কেউ করেনি, সমস্ত স্তরে, সমস্ত সোসাইটির মধ্যে। এবার তার ফলে কি হয়েছে, আমরা যে আমাদের যেটা ছিল, তারপরে যেটা চেঞ্জ হয়ে এসছে, সেই দুটোর মধ্যে না কোনো মিল নেই। ফলে মা বাবারা তাদের ছেলে মেয়েদের সাথে ট্যালি করতে পারছে না, কারণ তারা একটা সোসাইটিতে বড় হয়েছে। বর্তমান সোসাইটি অন্য, ফ্ল্যাট কালচার, সবারই একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে জীবন, একদম রোবটের মতন জীবন সকাল থেকে। ফলে তারা একটা পারপাসলেসনেস কন্ডিশনে চলে গেছে। অনেক টাকা বেতন পাচ্ছে, ভালো অ্যাকাডেমিক্স আছে, ব্রেনটা ভালো, ভালো খাওয়া দাওয়া করেছে, ডেভেলপমেন্ট হয়েছে, মেটেরিয়াল বুদ্ধি তাদের প্রচুর আছে, কিন্তু তারা জানেই না তাদের স্পিরিচুয়াল ইফেক্ট কী আছে। সেইটা যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সেই দুটোর মধ্যে কানেকশান না হবে, তারা এরকম উদ্দেশ্যহীনতায় ভুগবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসব রোগ কি আগে ছিল না? আগেও ছিল, কিন্তু এগুলোকে সাপ্রেশন করার, পরিবারের মধ্যে গল্প হতো, খোশ গল্প, হয়তো গল্পের বিষয়বস্তু অতীব সাধারণ, নিমিত্ত, কিন্তু সেটা হতো। বিকেলবেলা একটা চায়ের আসর বসতো সব পরিবারে, এগুলো এখন প্রায় অ্যাবান্ডান্ড হয়ে গেছে, কোনো জায়গায় নেই। এগুলো আমাদের সোসাইটির যে চেঞ্জেস, সোসাইটি তো চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জের সাথে যে স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড থাকে সেইটা টোটালি কাট অফ হয়ে গেছে। ফলে মানুষ সিদ্ধান্ত, মানে পারপাসলেসনেস কন্ডিশনে চলে গিয়ে অবিশ্বাসের বাতাবরণে চলে গেছে। আমি এই প্রফেশনটায় যেহেতু ডিপলি এনগ্রোসড আছি, অন্তত মেন্টালি, সেটা আমি বহু লোকের সাথে কথা বললে সেটা বুঝতে পারি তারা কি পরিমাণ পাজলড আছে ইন্টারনালি, বলতে চাইছেন না, তাদের একটুখানি কথা বললে বোঝা যায় তারা কতটা, মানে এক ধরনের ইনসিকিউরিটি, কি হবে কালকে। আগে মানুষ এত চিন্তা করতো না, তার পয়সাও কম ছিল, কিন্তু এত ইনসিকিউরিটি সেন্স ছিল না, এখন আছে। তাই জন্য যত পারছে জমিয়ে যাচ্ছে। আপনি যতই জমান, সন্তান যদি ঠিক না হয়, তাকে ইউটিলাইজ না করতে পারে, যত পয়সায় জমান, সে নষ্ট করে ফেলবে বা সঠিক কাজে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত পার্সোনালিটির যে ক্যারেক্টারটা না, সেটা বুধ তৈরি করে, চন্দ্র তৈরি করে, কালপুরুষের 4th হাউস চন্দ্র। চন্দ্রকে আমরা কি বলি? আমার গুরুদেব বলতেন ল্যাপ, মায়ের কোল, পৃথিবীর সব থেকে সিকিউরড জায়গা।
একটা বাচ্চা দেখবেন, বাচ্চা কখনো প্রিটেন্ড করতে পারে না, বাচ্চারা পশুর মতন হয়। তো পশু যেরকম অভিনয় করতে পারে না, বাচ্চা সেরকম অভিনয় করতে পারে না, বাচ্চারা বলে দেয় সত্যি কথাটা। যদি এখনকার বাচ্চারা আস্তে আস্তে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বুদ্ধিশুদ্ধি অনেক ছোটবেলা থেকে, আমাদের সময় তো আমরা এত অ্যাডভান্স ছিলাম না আর কি। তো সেই স্মৃতিগুলো মনে থাকে যে অনেক সময় অনেক বেফাস কথা হয়তো বলে দিয়েছি, যেটা ওইখানে হয়তো বলার কথা ছিল না, তাতে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, তার জন্য বকুনিও খেতে হয়েছে, কিন্তু বোধটা ছিল না। তার মানে কি, তার মধ্যে পিওরিটিটা রয়েছে, সত্যিটা বলে দিতে পারে। জন্তু জানোয়ারদের মধ্যে দেখবেন সেটা আছে, একটা গাছের মধ্যে দেখবেন সেটা আছে, সে কিন্তু বাড়তে থাকে, সে জানে না যে একটা লোক একটা কুড়ো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাকে কেটে ফেলতে পারে দরকার পড়লে তার সুবিধার্থে। তো এই ধরনের যাদের মধ্যে থাকে, এটা বুধ গভর্ন করে। এবং চন্দ্র হচ্ছে আশ্রয়, এই জন্য পুষ্যা নক্ষত্র আছে। পুষ্যা নক্ষত্রের কথাটা এই কারণে বললাম, পুষ্যা মানে পোষণ করা। গাভী যে দুধ দেয়, সেই দুধের একটা অংশ তার সন্তান খায়, বাকি অংশটা সে তার থেকে অনেক বেশি প্রোডাকশন করে। জেনারেলি তার কমার্শিয়াল প্রোডাকশন হতে লাগে না, সেটা তো অতীব অন্যায় কাজ একটা পশুর প্রতি, মানে চূড়ান্ত অত্যাচার, তাও গোমাতার প্রতি। কিন্তু নর্মালি যেটা দেয় সেটাই অনেক, সেটাই 10 জন লোক খেতে পারে, এবং অসম্ভব পুষ্টি, যদি দেশি গরু হয়, সে দেশি গাই হয়। তো সে কি করবে, সে পোষণ করা, সে মানুষকে নেচার নার্চারের মাধ্যমে তার সংরক্ষণে আনে। সেখান থেকে পুষ্যা নক্ষত্র এসছে। এখানে পুনর্বসু পুষ্যা দুটো নক্ষত্র, কিন্তু অশ্লেষা গণ্ডগোলের নক্ষত্র। অশ্লেষা ততটাই হিংস্রতা আছে, চৌর্যবৃত্তি আছে, ক্লেপ্টোমেনিক। অনেক ধনী মানুষ দেখবেন অনেক সময় রোগ আছে, কোনো জায়গায় গেল একটা পেন পেল, পকেটে ঢুকিয়ে নিল, তার বাড়িতে হয়তো পেনের বাহার আছে, সে হয়তো পেনের দোকান খুলতে পারে, কিন্তু ওইটি তিনি নেবে, এটা একটা রোগ। এই ধরনের রোগ অশ্লেষা নক্ষত্র থেকে আসে। ক্রেডিউলাস, কান পাতলা, কথাকে এদিক থেকে ওদিক করে তৈরি করে দেয়। সার্পেন্ট, সর্পের প্রকৃতি, ভীষণ খল হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়, নবাংশ ভিত্তিক এফেক্ট আছে। যাই হোক, এবার কর্কট রাশি কি হয়, আমাদের মন, মেটেরিয়াল লাভ, অ্যাফেকশন, যেখানে কোনো কৃত্রিমতা নেই। মায়ের ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। একটা পাখি মুখে করে খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, কোনো কৃত্রিমতা নেই। সেই পাখিটা তো অ্যাটলিস্ট কোথাও চাকরি করবে না, বা তার মা অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাবে না, কিন্তু এটা তার ন্যাচারাল ইনস্টিংক্ট। এই ন্যাচারাল ইনস্টিংক্ট, এটার মধ্যে কোনো লোক দেখানো কিছু নেই। শুক্র থাকলে, আমার প্রিভিয়াস ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, শুক্র আর চন্দ্রের মধ্যে খুব কাছাকাছি আছে। শুক্রের ঘরেই চন্দ্র গিয়ে কিন্তু তুঙ্গ হয়, কিন্তু দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই, যে শুক্র এই কাজটা করবে কিভাবে। মানে কৈকেয়ী মাতার যখন বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল ভগবানের লীলা বলে, সে যখন মন্দবুদ্ধির শিকার হয়েছিল কিছুটা পিরিয়ডের জন্য, সেই রকম স্টেট। এটা যে শুক্র, অভিনয়ে দক্ষতা, অভিনয় করে মিথ্যে বলিয়ে দেবে। কিন্তু চন্দ্রের মধ্যে মিথ্যে, চন্দ্র মা কখনো, মানে ন্যাচারাল স্টেটে হয়তো 2-1% কোথাও ভুলভ্রান্তি আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু 98% মা সবসময় তার সন্তানের সেফগার্ডের কাজ করে, পিতার থেকেও আগে এক্ষেত্রে মায়ের। কারণ মা ক্যারি করে, মার মধ্যে সেই ক্ষমতা রয়েছে ঈশ্বর প্রদত্ত, তো সেই জন্য তার মধ্যে কৃত্রিমতা নেই। এবং সে টোটালি তার যে আবেগ, তার প্যাশন, তার অবসেশন যেটা আছে, সেটা না পুরোটাই ভালোবাসাতে কনভার্ট করে দেয়। সেই জন্য সে কোনো কিছু বেশি দিতে পারে, নিজেকে ক্ষয় করে সে তার যে আশ্রিত আছে তাকে সে সেভ করতে পারে। এটা মায়েরই আছে একমাত্র এই ক্ষমতা, অকৃত্রিম ক্ষমতা। তো এই তার সাথে যেটা থাকে, মায়ের স্নেহ, মায়া, মমতা, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, সুখ শান্তি, ল্যাপ যেটা বলছিলাম, মায়ের কোল, যেটা কোনো অ্যাপারেন্ট কৃত্রিমতা নেই, সিকিউরিটি, আমাদের সুখ যেটাকে আমরা দেবনিয়ার বলি, হ্যাপিনেস বলি যেটাকে আমরা, সেই ধরনের বস্তু। হ্যাঁ, ন্যাচারাল যে কোজিনেস, কমফোর্ট, সেটা আমাদের মায়ের থেকে দেয়। শিশু দেখবেন মায়ের কোলে, সেই ছোটবেলায় এটি তো না, ভাব সম্প্রসারণ,
মায়ের কোলে শিশুরা সব থেকে কমফোর্ট থাকে, এটা ন্যাচারাল কমফোর্ট। সেই ঘরে বুধ প্রবেশ করছে। বুধ কি করে? বুধ করে মস্তিষ্ক দ্বারা কাজ। বুধের কাজের মধ্যে মনে রাখবেন, বুধ কিন্তু চন্দ্রের পুত্র, কিন্তু বুধের সাথে চন্দ্রের কিছু যেটাকে বলা যায় যে ইডিওলজিক্যাল প্রবলেম আছে। আমি আর এর ব্যাখ্যায় যাচ্ছি না, কিছুদিন আগেও বলেছি আপনাদের, আপনারা সবাই প্রায় জানেন। তো ফ্যাক্টরটা কি হয়, চন্দ্রের ন্যাচারালি দেখুন, আপনি যদি একদম মেটেরিয়ালি চিন্তা করেন, চন্দ্র হচ্ছে ঠান্ডা, চন্দ্র জল নির্দেশক, বুধ হচ্ছে গরম, সূর্যের সবচেয়ে কাছে থাকে, যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা কিন্তু তার পুড়ে যায়, উল্টো দিকটা একদম ঠান্ডা। বুধ হচ্ছে ন্যাচারাল ডাইকোটমির প্ল্যানেট, ডাইলেমা বলা যায়। সেই জন্য মিথুন রাশিকে কি বলে? দ্বিস্বভাবযুক্ত রাশি। আমি অনেকবার বলেছি, কন্যার থেকে বুধ অনেক কমফোর্ট ফেজে থাকে, সেটা হচ্ছে মিথুনে। কারণ দুদিক জল দ্বারা বেষ্টিত, মিথুনের মধ্যেও জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এবং জলের আগমনই মিথুন থেকে শুরু হয়। তো সেই কারণে বুধ এখানে সবচেয়ে কমফোর্ট থাকে কন্যা রাশির থেকে। কন্যা তার মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থান হলেও সে তার কমফোর্ট জোনে থাকে। এবং বুধ যেটা করে মস্তিষ্ক দ্বারা, এবার এই বাচ্চার কনসেপ্টটা নিয়ে আসি। বাচ্চা 5 বছরে তার বুদ্ধির দৌড় কতটুকু হতে পারে ন্যাচারালি? সে পৃথিবীর কিছুই দেখেনি, 2%ও দেখেনি, কিন্তু 5 বছরের বাচ্চা যদি কখনো সাইকোলজি পড়ে থাকেন দেখবেন, তার মতন করে কিন্তু তার এক্সট্রিমটা চিন্তা করতে পারে, এবং সে যে কাজ করছে তার কাছে তার লজিক আছে বিহাইন্ড দ্যাট। 7 বছরের বাচ্চা, তার কাছে তার লজিক আছে। 10 বছরের বাচ্চা, তার কাছে তার লজিক আছে। এবং অনেক সময় দেখবেন সে কিন্তু মানে অবস্টিনেন্সে চলে যায়, জেদে চলে যায় তার লজিকের বাইরে গেলে। সে হয়তো মনে করলো যে রাত্রিবেলা ভাত খেয়ে উঠে একটা ক্যাডবেরি খাবে, তার কাছে মনে হচ্ছে ওটা খেলে ভালো হবে, ভালো লাগবে। এবার তার পেরেন্টস হয়তো বারণ করলো, এবার সে কান্নাকাটি করছে, দিতে হবে। এবার তার মা হয়তো তাকে ভেঙে একটু অল্প দিল, যাতে ওর মানটাও থাকলো, ক্ষতিও কম হলো, এরকম একটা জায়গা। তো তার জায়গায় লজিক, এটা হচ্ছে বুধ। বুধের যে লজিক, সেখানে যদি শনি খুব পাওয়ারফুল স্টেটে না থাকে, তাহলে সেই লজিক কোনোদিন ফুল ফ্লেজেড অ্যাপ্লিকেবল স্টেটে যেতে পারে না। বুধের যে প্রত্যেকটা সপ্তম বা দশম স্থান, অর্থাৎ বুধের যে কেন্দ্রস্থান, সেখানে বৃহস্পতি অবস্থান করছে। তো বৃহস্পতির থেকে মেটেরিয়াল নলেজ নিয়ে সে স্যাটার্নের মাধ্যমে সেই নলেজের পূর্ণ বিকাশ করবার চেষ্টা করছে। এবং স্যাটার্নের সাথে যদি কোনো ক্রমে তার যোগসূত্র হয়, তাহলে জীবনের 49 বছরের পরে সেই রকম রুম যদি থাকে, নবাংশে যদি সেরকম পোস্টিং থাকে, তাতে স্পিরিচুয়াল জার্নিও যথেষ্ট বেটার হবে। কিন্তু প্রথম দিকে দেবে না। বুধ এবং শনির মধ্যে প্রথম দিকে একটু ডিফাঙ্ক্ট স্টেট তৈরি করে। এবার কি হয়, বুধ তার নিজের জায়গায় খুব লজিক্যাল, কিন্তু সে যখনই চন্দ্রের ঘরে প্রবেশ করবে, সেখানে বুদ্ধি এবং মন দুটো কিন্তু কন্ট্রাডিকশন ফ্যাক্টর। মনে করুন আপনার মন বলছে যে আজকে হয়তো বৃষ্টি হলে ভালো হয়, আজকে বিকেলবেলা একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব, একটু এত গরম, একটু বৃষ্টি হলে ভালো হয়। এটা আপনার মন বলছে, আপনার মনের চাহিদা। কিন্তু মস্তিষ্ক কি বলছে? আপনি গুগলে দেখলেন বৃষ্টির কোনো নামগন্ধ নেই, তাহলে মস্তিষ্ক তার বিপরীত বলতে পারে। মন এবং মস্তিষ্ক একদিকে চালনা নাও হতে পারে, কিন্তু দুটোই মেটেরিয়াল, দুটোই মেটেরিয়াল। জায়গার বাইরে এর কোনো প্রয়োগ নেই। হ্যাঁ, মস্তিষ্ককে যখন স্পিরিচুয়াল স্টেটে প্রয়োগ করানো যাবে, যখন সোলের সাথে তার কানেকশন সেইভাবে হবে, তখন সেটাকে স্পিরিচুয়ালি প্রয়োগ করানো যাবে। তার আগে পর্যন্ত কিন্তু সে মেটেরিয়াল চিন্তার বাইরে বেরোতে পারবে না। এবার যখন মনের ঘরে, যেখানে মন, যেখানে আবেগ, ভালোবাসা, সেই ঘরে যখন বুধ প্রবেশ করে, বুধের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের মধ্যে ফাম্বলনেস আসে কাজ করতে। সে ফাম্বলিং করে, সে প্রপারলি ডাইরেকশনাল ফল দেয় না, সেখানেই হয়ে যায় গণ্ডগোল। এবং আমি যেটা বলছি শুনবেন সেটা, তাই নিজের রুমে এবং নিজের আবেশ অনুযায়ী নিজের মূল ত্রিকোণে এবং সে তুঙ্গ থাকে। বুধ কিন্তু নিজের ঘরে, মানে নিজের জোনের মধ্যে সে সবসময় লজিক্যাল, বারবার বলছি।
এবং যেখানে শুক্র এসে নীচ হয়ে যায় তার বর্গর ঘরে। তো সেই জন্য তার নিজের ডোমেইনে লজিক্যাল ফ্যাক্টরটা চন্দ্রের ঘরে যখন প্রবেশ করবে সে ফুল প্রুফ অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। এবং সর্বোপরি বুধ যখন 22 তারিখ থেকে যখন চন্দ্রের ঘরে প্রবেশ করবে কর্কট রাশিতে, তার দ্বাদশে কিন্তু বসে থাকবে রবি এবং বৃহস্পতি, এবং দ্বিতীয় বসে থাকবে মঙ্গল এবং কেতু, এবং মঙ্গল 28শে জুলাই অবধি থাকবে। তো বুধ বকরি স্টেট হওয়ার পরেও 10-11 দিন থাকবে, কেতুও থাকবে। যার ফলে বুধ একটা সাপ্রেসিভ কন্ডিশনে থাকবে, কারণ বুধের গতিও আস্তে আস্তে পৃথিবীর সাপেক্ষে কমতে থাকবে। কমতে বলে মনে হবে, থাকবে তো নয়, ইট অ্যাপিয়ার্স টু বি, মনে হবে। তো সেই স্টেটে দাঁড়িয়ে বুধের যে ন্যাচারাল ফাংশনারিজ, সেই জায়গায় ভীষণ বাধা প্রাপ্তি আসবে। সব কাজ, বিশেষত যে কাজ মনে করুন ক্যালকুলেটেড, সকালবেলা আপনি মনে করেছেন আমি ব্যাংকে যাব, পাসবই আপডেট করব, কিছু টাকা ফান্ডিং এদিকে, এগুলো একদম লজিক্যাল কাজ আপনার বয়স অনুসারে আপনি করতে যাবেন, দেখবেন সেখানে মন বলতে ঠিক আছে টাকা থাক না এই মাসে, পরের মাসে করব, করে কি হবে, এই তো আর 2 দিন আছে জীবনে, তখন মন আপনাকে ওদিকে টানছে। অর্থাৎ সবসময় একটা দান্দিক প্রবণতা এখানে তৈরি করবে আপনাকে। এবং চন্দ্রের দান্দিক প্রবণতার মধ্যে মনে রাখবেন এখানে কিন্তু কোনো স্বার্থ নেই। চন্দ্র কখনো কোনো স্বার্থের সাথে যুক্ত থাকে না, যদি চন্দ্র ব্যক্তিগত স্তরে হরোস্কোপে খুব উইক না থাকে তো। এবং এই জন্য মহর্ষি পরাশর বলে গেছেন যে রবিচন্দ্র কখনো মার কেশ হয় না। পিতামাতা খুব ক্রোধী হতে পারে, খুব কড়া শাসনে রাখতে পারে, কিন্তু সে তার সন্তানের কোনো অবস্থাতে ক্ষতি চাইতে পারে না, এটা ইম্পসিবল টাস্ক। তো সেই হিসাবে সে তার পজিটিভটাই সবসময় দেওয়ার চেষ্টা করে। খুব নেগেটিভ হলে যেটা করে সেটা হচ্ছে সে আপনার স্বাধীনতার কিছু জায়গায় হয়তো এনক্রোচমেন্ট করতে পারে, আপনার মনে হতে পারে হয়তো লং রানে দেখলেন সেটি ভালো, ব্লেসিং ইন ডিসগাইজ হতে পারে। তো যাই হোক, দ্বাদশে রবি বৃহস্পতি এবং দ্বিতীয় মঙ্গলকে মানুষের ন্যাচারাল যে বুদ্ধি এবং লং টার্ম ভিশন বা গেইনকে সে কিন্তু সাপ্রেস করবে, যেটা আমি বলছিলাম একটু আগে। শর্ট টার্ম ফিকটিশিয়াস প্রফিটেবল থিংয়ের প্রতি, মানে বস্তুর প্রতি আপনাকে আসক্ত করবে। এই মনে হবে এটা ডেইলি ট্রেডিং করি, অনেকেই করছে, লাভ হচ্ছে। লং টার্মে না করে আপনি ডেইলি করলেন, তো লস হয়ে গেল, আপনার ছক সেটা সাপোর্ট করছে না। আমি আগের দিন আলোচনায় বলেছি যে বেস হরোস্কোপ গোচর আপনাকে তখনই বেটার ফল দেবে যখন বেস হরোস্কোপের স্ট্রেংথ আছে, আর যদি উল্টো হয় তাহলে উল্টো ফল দেবে, আর যদি মাঝামাঝি লেভেলে হয় তাহলে খুব সামান্য পজিটিভ ফল দিয়ে বেরিয়ে যাবে। সেই ফলের কিন্তু সেই ইন্টেন্সিটি থাকবে না। আচ্ছা, একটা ডোয়ার্থনেস, সব জায়গায় একটা স্বল্পতা, আর সেন্স অফ ইনসিকিউরিটি আপনার মধ্যে গ্রো করবে। সব কিছুতে মনে হবে এটা বোধহয় শেষ হয়ে যাবে, এটা করিনি, হয়তো এই কোচিংয়ে ছেলে মেয়েকে ভর্তি করতে হবে, না হলে সিট পূর্ণ হয়ে যাবে। এরকম বিচিত্র রকমের চিন্তা ভাবনা আপনার মাথায় কাজ করতে পারে, যেগুলো লং টার্মে আপনি দেখবেন হয়তো অগাস্টের শেষে গিয়ে মনে হবে যে আই হ্যাভ ডান রং থিং, এটা ঠিক হয়নি। সন্তানের এখানে একটা সারা জীবনের ব্যাপার ছিল। আচ্ছা, ডিজায়ার, পাবলিক স্যাটিসফ্যাকশন বা ধরুন প্রপার স্যাটিসফ্যাকশন, সেগুলো না হওয়া। আচ্ছা, উইক মুন এবং জুপিটার থাকলে জাতক জাতিকার কোনো কাজ এক্সিকিউট করার সময় মনে করবেন বা মনে করানো হতে পারে বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য প্ল্যানেট যে তার মোড অফ অ্যাকশন ইজ ভেরি লজিক্যাল। অর্থাৎ আমি যেটা করছি সেটা খুব ঠিক কাজ, সেটা লজিক্যাল কাজ, কিন্তু নির্দেশতন্ত্রের বাইরে যে মানুষ আছে, অর্থাৎ আপনার যে ফোরামের বাইরের যে মানুষ আছে, সে কিন্তু বুঝতে পারবে যে এই ব্যক্তি যে কাজটি করছে, হয়তো আপনি 65 বছর বয়সে একটা বিপুল পরিমাণ বিনিয়োগ করে কোনো ব্যবসা শুরু করলেন, আপনার শরীর খুব কৃশ, আপনার কোনো পরের জেনারেশন নেই যে আপনাকে ব্যাকআপ করতে পারে, কিন্তু আপনার বিজনেসটা হয়তো প্রফিটেবল, তো সাময়িক প্রফিট দিতে পারে, কিন্তু 5 বছর বাদে কি আপনি ফিজিক্যালি সেই এফোর্টটা দিতে পারবেন? সেটা বাইরের লোক বুঝতে পারছে, কিন্তু আপনার সেই মুহূর্তে আপনার মন আপনাকে চালিত করে দিচ্ছে
যদি দুর্বল চন্দ্র এবং বৃহস্পতি হয়, সে কিন্তু বেশি পরিমাণে এ সময় করবে। আচ্ছা, যে কাজে লজিক এবং লেজিটিমেসি বড়ই অভাব, চন্দ্রের মানে লেজিটিমেসি বলতে এখানে আপনারা ঠিক আইনগত বুঝবেন, এটা সোশ্যাল স্যাংশনের মতো। যেরকম মনে করুন রাত্রিবেলা আমরা নর্মালি কিছু স্পেশাল সার্ভিস বাদে বাকি মানুষেরা রেস্ট নেয়, দিনের বেলায় কাজ করে, এটা একটা সামাজিক নিয়মের মধ্যেই আছে। তার মানে কি এটা যে সমাজে সবাই কাজ করে, সমাজের যারা সিকিউরিটির আমাদের সিকিউরিটি দেয়, ডক্টররা আছে, যারা ইমার্জেন্সি ডিউটি করে, ফায়ার ব্রিগেড, হসপিটাল, হ্যাঁ, ট্রাফিক, এরা তো কখনো এ করতে পারে না, তো শিফটিং হয়, কিন্তু সেখানেও তো কাজের মানুষ আছে যারা আমাদের সার্ভিস দিচ্ছে। তো সেইভাবে ব্যাপারটার এ হয়। তো তাদের অনুভূতি থাকবে লজিক্যাল, কিন্তু বাস্তবে তা নাও ঘটতে পারে, সেটা নাও হতে পারে, কনফিউশন তৈরি করবে। তদুপরি দ্বিতীয় মঙ্গল এবং নবমে স্ট্যাটিক এবং অলমোস্ট থেমে যায়, মানে স্ট্যাটিক মানে কি 4-5 তারিখের পরে জুলাই মাসে শনির গতি স্ট্যাটিক হয়ে যাবে এবং 23 তারিখ থেকে শনির গতি 1 মিনিটের নিচে নেমে যাবে। সুতরাং শনি অলমোস্ট সাপোজ টু বি টেকেন অ্যাজ আ স্ট্যাটিক প্ল্যানেট উইথ রেসপেক্ট টু আওয়ার আর্থ। তো সেই হিসাবে আমাদের ক্ষমতাটা সেখানে যেটা হবে সেটা হচ্ছে রেট্রোগ্রেড স্যাটার্ন প্রচুর প্রচুর চ্যালেঞ্জিং সিনারিও তৈরি করতে পারে। আপনি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশান নিচ্ছেন, হয়তো পরীক্ষা ধরুন আপনার গিয়ে হয়তো 15 জুলাই, দেখা গেল তার 2 দিন আগে আপনার শরীর খারাপ হলো কোনো কারণে। তার ফলে শরীর খারাপ হলো মানে কি আপনার অ্যালাইনমেন্ট নষ্ট হলো, আপনার যে পরিমাণ পারফরমেন্স দেওয়ার কথা, খারাপ শরীর সেই অংশটা ডিডাক্ট করে নেবে। এইরকমভাবে কিন্তু আপনাকে এটা বেশ একটা কনফ্রন্টেশনের সামনে দাঁড় করানোর চেষ্টা করবে। যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে আছেন, স্পেশালি কোনো কিছু ব্যক্ত করার জায়গায়, যেখানে এলুসিডেট করা কোনো কিছু, হ্যাঁ, কোনো ব্যঙ্গ নাটক, কার্টুন, কোনো সঙ্গীতের মাধ্যমে কোনো গূঢ় বক্তব্য প্রকাশ করা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। কিন্তু বক্তব্যের যে গঠন শৈলী, বুধের দ্বিতীয় মঙ্গল আছে এবং সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর থাকবে, মঙ্গল শিফট করে যাওয়ার পরেও সপ্তম দৃষ্টি শনির ওপর থাকবে, এবং বৃহস্পতি এবং রাহু একে অপরের ওপরে দৃষ্ট এবং দুজনেরই দৃষ্টি বুধের 4th হাউসে পড়ছে। তার মানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গায় কিন্তু ডিসরাপশন তৈরি করবে। বুধের কি কোঅর্ডিনেশন, সেইখানকার যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, নলেজ অ্যাকুয়ারিং ফ্যাক্টর, সেখানে কিন্তু ভাব দ্বারা চালিত হবে। পড়তে পড়তে হঠাৎ অন্যদিকে তাকিয়ে হয়তো 15 মিনিট কেটে গেল, ফট করে হয়তো কনসেন্স ফিল, আরে তো অনেকক্ষণ পড়া থেকে মানে ডিস্ট্র্যাকশন হয়ে গেছে, এবার একটু পড়তে হবে। তার ফলে কি হবে, তার নর্মাল অ্যালাইনমেন্ট নষ্ট হতে পারে। এই ধরনের প্রকৃতিও কিন্তু তৈরি হতে পারে। আচ্ছা, তার সাথে অ্যাপারেন্টলি শ্রবণ করলে কোনো কথা সে যখন বলবে, মানে যাদের ক্ষেত্রে মনে করুন উইক মুন আছে এবং বৃহস্পতিও উইক আছে, মনে হবে যে খুব মেধাযুক্ত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু লং রানে খুব একটা কার্যকরী হবে না। তার ফলে যাদের ছকে এই ডিস্টারবেন্সেসগুলো অলরেডি বিং প্রেজেন্ট, তারা কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন। ইভেন নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রেও হয়তো কেউ আপনাকে, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ জিজ্ঞাসা করলো যে দাদা এই রাস্তাটা কোন দিকে, আপনি হয়তো দেখালেন এরকম, আপনি হয়তো আপনার অনুসারে ঠিক দেখালেন, ওখানে হয়তো 2টো রাস্তা আছে, সে ভুল রাস্তাটায় চলে গেল, এবং কিছুটা যাওয়ার পরে সে আপনাকে ভাবলো আপনি তাকে মিসগাইড করেছেন। এরকম ধরনের প্রবৃত্তি কিন্তু হতে পারে এই সময়। চন্দ্রের 29-29.5 দিনের যে গোচর, অর্থাৎ একটা নবাংশের যে ইফেক্ট আছে, যখন চন্দ্র, রাহু, কেতু, শনি এর সাথে সহাবস্থান করবে, তথা চন্দ্র যখন ডেবিলিটেটেড ফর্মে বুধের নক্ষত্র দিয়ে যাবে, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে যে সময়টা, সেই সময় কিন্তু বুধের যে ফল প্রদানের ন্যাচারাল ক্ষমতা, সেটা কিন্তু ডিস্টার্বড এবং ডিসরাপশন হবে।
অর্থাৎ ন্যাচারাল ফলের থেকে কম ফল দেবে। আচ্ছা, অভিজ্ঞতার নিরিখে টোটালি ইমোশন দ্বারা বাউন্ডেড হয়ে উইক এক্সিকিউশন অফ ওয়ার্ক করবে, যে কাজের কিন্তু লং টার্মে ফল প্রদানের ক্ষমতা নেই, এরকম কাজ করবে। দ্বাদশে বৃহস্পতি যেটা করে যে, এবং দ্বাদশে বৃহস্পতি এবং বৃহস্পতির দ্বাদশে শুক্র এসে প্রবেশ করে যাবে সম্ভবত 29 তারিখ, 29শে জুন। তো সেই সময় কি হবে যে বৃহস্পতির দ্বাদশে শুক্র আর বুধের দ্বাদশে বৃহস্পতি আর শুক্রের চতুর্থে মঙ্গল আর বুধের দ্বিতীয় মঙ্গল, এই ফেজে যেটা হবে সেটা হচ্ছে ট্রেডিশন এবং নতুনত্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। যার যার ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব বেশি, তারা পুরনো ট্রেডিশনকে, কোনো নস্টালজিয়াকে, তারা নতুন জায়গাতে সুন্দর করে ফ্রেমড করবার চেষ্টা করবে। আর যাদের মধ্যে সেই অংশটা উইক, অপেক্ষাকৃত শুক্র ডেভেলপ বেশি, চন্দ্র ডেভেলপ বেশি, তারা কিন্তু আধুনিকতার দিকে ঝুঁকে যায়। বারবার বলছি, চন্দ্র কিন্তু খুব অকৃত্রিম, কিন্তু চন্দ্র কিন্তু খুব প্রভাবিত হয় দ্রুত। কারণ মন একমাত্র কন্ট্রোলের একটাই পদ্ধতি, ভগবান বলেছেন সবসময় তার নাম স্মরণ করো, স্মরণ করতে করতে কাজ করো, কাজ করতে করতে স্মরণ করো না, স্মরণ করতে করতে কাজ করো। তো যাই হোক, আচ্ছা, নিউ জেনারেশন এবং নিউ জেনারেশনের যে কম্বিনেশন, অর্থাৎ ওল্ড এবং নিউর কম্বিনেশনের মধ্যে যাদের মধ্যে ব্যালেন্সড আছে, তারা কিন্তু দুটোই চালনা করার চেষ্টা করবে। হয়তো তারা মেকআপ করলো আধুনিক কিসের, কিন্তু ড্রেস পরলো হয়তো একটা ট্রেডিশনাল, এরকম হতে পারে। এই ধরনের যাদের মধ্যে ব্যালেন্সড আছে। কিন্তু ফ্যাক্ট আছে, যেখানে সমস্যাটা রয়েছে, আপনার যে স্পিচ আছে না, বিং হেভিলি ডমিনেটেড বাই ইনিশিয়ালি সফটনেস দেন ভেরি হার্শ। আমি রিসেন্টলি একজন ভদ্রমহিলার সাথে কথা বলেছি। তো আমি প্রথমে তার সাথে যখন কথা বললাম, আমি তার ছকটা যেহেতু দেখেছি, তার ছকের সাপেক্ষে বলছি। আমি প্রথমে যখন কথা বললাম তখন তার মধ্যে দেখলাম খুব হার্শ, তারপরে সফট, তারপরে আবার হার্শ। হ্যাঁ, খারাপ দশায় ছিল, সুতরাং তাকে খুব একটা বেশি বুঝিয়ে মেটেরিয়ালি কিছু করাটা মুশকিল আছে, যদি ঈশ্বর চেষ্টা না করে। দেখুন, আমাদের বাইরে থেকে যে ইফেক্ট দিয়ে কাউকে প্রভাবিত করা, কোনো রেমেডিয়াল পার্ট, সেটা যে কোনো রকম হোক, তন্ত্র মন্ত্র যে কোনো রকম হোক, কোনো রুদ্রাক্ষ স্টোনস যেটাই দেওয়া হোক না কেন, সেটা মনে রাখবেন, হেলথের বাইরের অংশে তারা কিন্তু খুব কম প্রভাবশালী হয়, খুব কম। হেলথকে একটা লেভেল পর্যন্ত কাজ করে, তাও সেটা সেই মানুষ কতটা স্যাক্রেড তার উপর ডিপেন্ড করে। বাদবাকি অংশে কিন্তু অ্যাকচুয়ালি ইট ডাজ নট ইফেক্ট। আচ্ছা, ইগো বা অ্যাগ্রেশনটা খুব বেড়ে যাবে। আমি উদাহরণ দিয়ে এই কারণেই বলছি, কারণ এগুলোই বাস্তব। অ্যাস্ট্রোলজি যদি অ্যাপ্লিকেশন যোগ্য না হয়, তাহলে তো সেটা গল্প শুনে কোনো লাভ নেই। এটা সিনেমা বা সিরিয়াল নয় যে আপনি শুনলেন, কাউকে বললেন। এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইফ ইউ ক্যান অ্যাপ্লাই, ইফ ইউ আর এবল টু অ্যাপ্লাই, তাহলেই এটা কাজে লাগবে, না হলে এর কোনো মানে নেই। আচ্ছা, যদি আপনার বেস হরোস্কোপে মঙ্গল রবি, মঙ্গল রাহু বা কেতু, মঙ্গল বুধের কনজাঙ্ক থাকে, অথবা দশাগত স্টেটেও তাদের মধ্যে কোনো নেগেটিভ, মনে করুন রাহুর সাথে বুধ আছে, রাহুর সাথে মঙ্গল প্রত্যন্তর দশায় বুধ আছে, বা ধরুন রবির সাথে রাহু আছে, প্রত্যন্তর দশায় বুধ আছে, বা ধরুন চন্দ্র আছে, বা ধরুন গ্রহণের দিন বা দুটো গ্রহণের মধ্যেখানে কারোর জন্ম আছে, তাহলে কিন্তু এই সময় অ্যাগ্রেশন লেভেলটা খুব বেশি বেড়ে যাবে, খুব বেশি এ সময় এফেক্ট হবে এবং রাফনেস বেশি বাড়বে। যদি কোনো কারণে শুক্র বকরি থাকে এবং সে মঙ্গলযুক্ত থাকে, বিশেষত শুক্র বা মঙ্গলের ঘরে একত্রে অবস্থান করে, মানে 4টে রুমে, হয় মেষ বৃষ
অথবা তুলা বৃশ্চিক, এই 4টে ঘরে অবস্থান করে। বকরি শুক্রের সাথে মঙ্গল মোটামুটি 7 ডিগ্রি ডিফারেন্সের মধ্যে। তাহলে তারা কি করবে জানেন, মানুষকে অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে, খুব নিম্নরুচির অপমানের দ্বারা তারা মানুষকে অপমানিত করবার চেষ্টা করবে। এটাও ভার্বাল কমিউনিকেশন, আমি এফেক্ট বলছি কিন্তু বুধের। কিন্তু কি কি দ্বারা প্রভাবিত হয় সাময়িক 2-1টা উদাহরণ দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, কিন্তু সেই মানুষই যদি কোনো মাস গ্যাদারিং, মনে করুন সে একটি ক্লাবের কোনো, ধরুন একজন সর্বময় ব্যক্তি, সে সেখানে হয়তো 20 জনের সামনে বক্তৃতা দিচ্ছে, সেখানে সে কিন্তু খুব বেটার অ্যাটেনশনযুক্ত জায়গা তৈরি করতে পারে। কিন্তু আমি বারবার বলছি, সেই তৈরি কিন্তু লং রানে ইফেক্টিভ হবে না। বিশেষত বুধ বকরি হওয়ার পরে সেই স্টেটটা বুঝতে পারবেন, মানে আমিও বলবো সেটা। আচ্ছা, যারা বিভিন্ন ডিপ রিসার্চে আছেন, বা ধরুন ঐতিহাসিক কিছু ব্যাপার, ভাষাতত্ত্ব, পুরনো কোনো ভাষা সেটা ডিকোড করা, কার্বন ডেটিংয়ের জায়গায় তার বয়স নির্মাণ, এসব জায়গায় কাজ করছেন, ফিলোসফিক্যাল কোনো ওয়ার্ক, সাইকোলজিক্যাল, সাইক্রেটিক, অকাল্ট, রিডিং, রাইটিং, হ্যাঁ, এলিউসিডেশন, তার সাথে হচ্ছে ধরুন যেটাকে বলা হয় যে কোনো খুব হার্ট টাচড কোনো সিনেমা বানালো কেউ, এই সময় যদি সেই ছবি তৈরি হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে, যেটা খুব হৃদয়কে স্পর্শ করে যাবে। এবং কমিউনিকেশন হৃদয়ের সাথে হবে ফুললি। এবং তার সাথে যে জায়গাগুলো রয়েছে সেটা যে থিয়েটার, নাটক, কোনো রোম্যান্টিক স্টোরি, সং, মিউজিক, প্লে, পোয়েম, পোয়েট্রি, হ্যাঁ, ইন্টেরিয়ার ডিজাইনিং, বিশেষত নতুনত্ব এবং সাবেকি দুটোর মধ্যে মেলবন্ধন, যাদের ক্ষেত্রে ব্যালেন্স ছক আছে, হ্যাঁ, তারপরে গার্ডেনিং, হ্যাঁ, এসব ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে আপনাদের ক্ষেত্রে। যারা মনে করুন যে একটুখানি খেয়ালি দুনিয়ায় থাকে, মানে একটু ব্রাউন স্টাডিতে যারা আছে, হ্যালুসিনেশনে আছে, শুক্রের দ্বারা ভীষণভাবে আবিষ্ট, যেটা একটু আগে বললাম যে বর্তমান যে বাচ্চা ছেলে মেয়ে যারা, প্রচুর মানুষকে আমি দেখি এ সময়, এদের দেখে খারাপ লাগে কথা বললে, কিন্তু কিছু করার নেই, কারণ সমাজের যে পরিবর্তন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, না হলে তো আমরা তার মধ্যেই ঘুরতে থাকবো। সেখানে ওভার থিঙ্কিং, হ্যাঁ, মিউজিক, বিশেষত স্ট্রেস রিলিফ বিভিন্ন মিউজিক এ সময় শোনার প্রবণতা, মেডিটেশন। আমি শুধু যেটুকুই বলবো যে আপনারা যে কাজই করবেন সে কাজটা জেনে করবেন, না জেনে কোনো কাজ করা সেটা কিন্তু কখনোই ফলদায়ী হয় না, কখনো নয়। সেটা একমাত্র ওষুধ হতে পারে, হ্যাঁ, যে আপনি জানছেন না, ডাক্তারবাবু দিয়েছে মানে সে বুঝেই দিয়েছে, তো সেটা হতে পারে। অন্য কিছু ক্ষেত্রে কিন্তু জেনে কাজটা করবেন, সেটা। আচ্ছা, বিভিন্ন ধরুন মিডিয়া ফিল্ডে যারা আছেন, যারা খুব ডিপ রিসার্চ লেভেলের কাজ করছেন, মনে করুন কোনো এই ধরুন ব্যাটেল ফিল্ডে যারা আছেন, দেখছেন বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ একদম সামনে থেকে, হ্যাঁ, একদম যেটাকে আমরা ব্লাডি ব্যাটেল ফিল্ড বলে থাকি, সেখানে দাঁড়িয়ে যারা দেখছেন, তাদের দেখা এবং দূরে বসে স্টুডিওতে বসে কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করা, অবশ্যই তিনি বিশেষজ্ঞ মানে তিনি অবশ্যই সেই ফিল্ডে কখনো কখনো কাজ করেছেন, কিন্তু যুগ অনুসারে, কাল অনুসারে সব কিছু পরিবর্তন হয়, রোজ পরিবর্তন হয়। পরিবর্তনই সমাজের নিয়ম, স্ট্যাটিক সমাজের নিয়ম নয়, প্রত্যহ পরিবর্তন হচ্ছে, এবং সেটা যারা কাজ করছে এবং তার যে এলিউসিডেশন করছে সেটা খুব ইম্পর্টেন্ট। কোনো কাজ ডিপ কনসেন্ট্রেশন টানা করবার এই সময় চেষ্টা না করি। বিশেষত এটা আমি বলছি যারা ধরুন মোটামুটি ক্লাস 7-8 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত লেভেলে আছেন, এরকম মাঝারি শিক্ষার, মানে একদম নিম্ন শিক্ষা থেকে মাঝারি শিক্ষা পর্যন্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভাগ করে করে পড়বেন, কারণ বুধ কিন্তু এ সময় ব্রিচ অফ কনসেন্ট্রেশন করবে। প্রথম দিকে বুধের গতি কিন্তু মোটামুটি 1 ডিগ্রির উপরে থাকবে প্রথম 7-8 দিন, তারপরে তার গতি ড্রাস্টিক্যালি কমতে থাকবে। তো সেক্ষেত্রে সেটা চেষ্টা করবেন যে ভেঙে করার, না হলে কিন্তু দেখবেন আপনি না ভাঙলেও আপনার টাইম কোনোভাবে, মোবাইলে একটা ফোন আসলো,
সেটা নিয়ে আপনি কিছুক্ষণ মোবাইলটা হয়তো খুটখুট করলেন, দেখলেন 15 মিনিট সময় বেরিয়ে গেছে, তো টাইমটা আপনার থেকে খেয়ে নেবে। তার থেকে বেটার হয় যে আপনি কোনো একটা কাজ করুন, সেটাকে আরও মানে প্রোডাক্টিভ জায়গায় ব্যবহার করবার চেষ্টা করুন। যারা মানে এই সময় কোনো কারণে আর্ট অ্যান্ড কালচারের কাজ, যারা ধরুন বিভিন্ন লিটারেচার, ড্রামা, হ্যাঁ, মিউজিক, ল্যাঙ্গুয়েজ, এসবের উপরে যারা কাজ করছেন, তারা কিন্তু বেশি করে এই সময় গ্র্যাব করা উচিত। মানে না করলেও আপনি করতে পারবেন যদি সেদিকে আপনার ছকের ডাইরেকশন বেশি থাকে। না হলে কিন্তু ওভার ইমোশন, ডিপ ইমোশন প্রচুর টাইম কিল করিয়ে দেবে আপনার। তাছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে ইতিহাস, বিশেষত বিভিন্ন রকম সামাজিক ইতিহাস যেগুলো আছে, বা অর্থনৈতিক ইতিহাস। আমরা যে ইউরোপের ইতিহাস পড়ি অধিকাংশ ক্ষেত্রে, অন্তত গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, সেটা অধিকাংশই হচ্ছে খুব ক্রোনোলজিক্যাল ইতিহাস। সেখানে অর্থনৈতিক ইতিহাস বা সামাজিক পরিবর্তন সেগুলো কিন্তু খুব কম আছে দেওয়া। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে সেখানে। সেগুলোর থেকে অনেক চেষ্টা করবেন যারা এই ফিল্ডে দক্ষ আছেন সেগুলো পড়ে নেওয়া। ইন্টারন্যাশনাল রিলেশন, এটাই 10 বছর বাদে ইতিহাস হয়ে যাবে, একদিন বাদেই হয়ে যাবে। তারপরে ধরুন সাইকোলজি, বিভিন্ন বেস বই, বিভিন্ন বড় ফিলোসফিক্যাল যারা থটস ক্যারি করেন যারা, তাদের বই পড়া, বিভিন্ন আধ্যাত্মিক গুরুর বই পড়া, যারা প্রপারলি, হ্যাঁ, যাদের মধ্যে প্রপারলি স্কুল অফ থটের মাধ্যমে এসেছে, সেলফ ডিক্লেয়ার্ড নয়। যে আপনারা মানে অনেকেই প্রশ্ন করেন, হ্যাঁ, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি শাস্ত্রী, যিনি আচার্য তার নাম, তিনি হচ্ছেন একটা লেভেলের ওপরে আছেন, ঊর্ধ্বগতি আছে তার, সেই জন্য আছে। তো এগুলো সব পদমর্যাদার সবকটার মিনিং আছে। এখানে স্বঘোষিত হলে হবে না, যিনি পরম্পরাগতভাবে, বারবার বলেছি যে মানে তদ্বিধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়, অর্থাৎ বিধিবদ্ধ পদ্ধতিতে গুরুর কাছে যাও এবং সেখানে গিয়ে শিক্ষা নাও, তাই বলেছে। ভগবান বলেনি যে আমাকে দুটো নারকেল চড়িয়ে দাও এবং গিয়ে ঘুমিয়ে থাকো, আমি করে দিচ্ছি। তোমাকেই কাজ করতে হবে, কিন্তু সেটা বিধিবদ্ধ পদ্ধতিতে করো। এই বিধিবদ্ধ কথাটা খুব ইম্পর্টেন্ট। যারা এই কথাটা থেকে ডিভিয়েট করে যাবে তারা কিন্তু গুরু শিষ্যের পরম্পরাগত জায়গা থেকে ডিভিয়েট করে যাবে, তারা বুঝতে পারবে না। তারা শুধু সমালোচনা করবে, এটা হলো না, ওটা হলো না, এটা করলেন না, এটা কি বললেন, ওটা সমালোচনা করবে শুধু, তারা ওই জায়গাটাকে স্ট্রাইকই করতে পারবে না। তো এটাকে প্লিজ মাথায় রাখবেন এই সময়। আর একটা হচ্ছে যাদের জন্মছকে জেনারেলি শুক্র বকরি আছে, বিশেষত রবির ঘরে বা বৃহস্পতির ঘরে, তারা এই সময় হেলথের দিকে জেনারেল নজর রাখবেন, বিশেষত কিডনি, লোয়ার লিভার, গল ব্লাডার এবং কোলন অংশে, অর্থাৎ মিড অ্যাবডোমেন থেকে, আপার মিড অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত। এবং ফিমেল হলে আইস এবং থাইরয়েড গ্ল্যান্ড বা ফিমেল অর্গান থেকে নজর রাখবেন। যদি কোনো সমস্যা দেখেন দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় কিন্তু বৃহস্পতির অতিচার গতিতে আছে, তার ফলে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশনে উইথ রেসপেক্ট টু স্যাটার্ন এই সময় প্রচুর বৃষ্টিপাত দেবে। হ্যাঁ, প্রচুর। আপনারা স্পেশালি জুলাই মাসের একদম শুরুর দিক থেকে মোটামুটি এন্টায়ার জুলাই মাস দেখতে পাবেন সারা পৃথিবীতে যেখানে বৃষ্টিপ্রবণ অঞ্চল আছে সেখানে প্রচুর বৃষ্টি হবে, মানে ইনসিসেন্ট রেইনফল আর কি হবে। সুতরাং তার ভালো মন্দ সব দিকই আছে। আমি লগ্নভিত্তিক এফেক্টটা বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ, সে আপনার 4th হাউসে রয়েছে, এবং আপনার চন্দ্রের যে পোস্টিং আপনার হরোস্কোপে রয়েছে, মানে স্ট্যাটিক হরোস্কোপে, বার্থ চার্টে, তার সাপেক্ষে বর্তমানের বুধের গোচর এবং তার নবাংশে পোস্টিং কি আছে সেটাও কিন্তু দেখে নেবেন। তবে মোটের ওপরে এটুকু বলতে পারি, বৃহস্পতির দ্বিতীয়, যেহেতু 9th 12th হাউসের দ্বিতীয় বুধ আছে, সুতরাং বেশ কিছু সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিন্তু এ সময় আপনার রিলেশনশিপ হওয়ার যোগ আছে।
তারা কিন্তু এরম হতে পারে যে ইকোনমিক্যালিও বেশ প্রভাবশালী, এবং সেই সকল ব্যক্তির সাহায্যে আপনার কিন্তু কিয়দংশে আপগ্রেডেশন হতে পারে। যদি বর্তমানে বৃহস্পতির সাথে বুধের অন্তর্দশা বা শনির সাথে বৃহস্পতি, তার সাথে প্রত্যন্তরে বুধ আছে, বা চন্দ্রের সাথে বৃহস্পতি প্রত্যন্তরে বুধ আছে, এরকম কিছু কন্ডিশনে কিন্তু এর মাত্রা বৃদ্ধি পেতে পারে, সাবজেক্ট টু দ্যাট আপনার হরোস্কোপে প্ল্যানেটের পজিশন কি আছে। বয়স যদি 49-এর বেশি হয় এবং হরোস্কোপে যদি স্যাটার্নের পজিশন মাঝারি থেকে একটু স্ট্রেনদেন স্টেটে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই সময় আপনার ওল্ড এজ প্ল্যানিংয়ের কিছু কাজকর্ম হতে পারে, অর্থাৎ সেটা বাড়ি বা বাড়ির আপগ্রেডেশন বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু পরিকল্পনা বা এক্সটেনশন, মডিফিকেশন, রিনোভেশন, রিভাইভেশন, whichever to be related with your house, even ইন্টেরিয়ার ডেকোরেশনেরও কিন্তু কাজকর্ম আপনি করাতে পারেন, সাবজেক্ট টু দ্যাট আপনার ছকে শুক্রে এবং চন্দ্রের ইনফ্লুয়েন্স কতটা আছে। এর ব্যতিরেকে মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কিন্তু সম্পর্ক বেটার হবে অনেকটা। আপনার যদি ভীষণ রকম ওভারথিঙ্ক করার মেন্টালিটি না থাকে, মঙ্গল যদি, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শনের যদি ইম্প্যাক্ট নেগেটিভ না থাকে, তাহলে কিন্তু এই সময় আপনার মাইন্ড যথেষ্ট পিসফুল থাকবে এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বোথ আর প্রিভেলিং ওভার ইয়োর বডি অ্যান্ড মাইন্ড। বাট চেষ্টা করবেন যেটা, সেটা হচ্ছে ডান দিকের লাং, ডান দিকের শোল্ডার, তার সাথে রিউমেটয়েড আর্থারাইটিস, ডান দিকের দাঁতের মোলার প্রিমোলার অংশে যদি কোনো সমস্যা থাকে সেগুলো যত্ন নেওয়া এবং সাইনাস অংশের দিকে নজর দেওয়া। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ সে আপনার তৃতীয় অবস্থান করবে। আমি বারবার বলছি ডিসপোজিটরের পজিশন, অর্থাৎ আপনার রাশি কি আছে, ডিগ্রি কি আছে। যদি লগ্ন দেখে ছক দেখেন, যেরকম আমি বলছি, তাহলে লগ্নের ডিগ্রি কত আছে, লগ্নের কোন নক্ষত্রে অবস্থান করছে, বিশেষত যদি বিবাহ সংক্রান্ত কোনো বস্তু দেখেন তাহলে সেক্ষেত্রে লগ্নের নক্ষত্রটাও দেখে নেবেন। মনে করুন আমি বৃষ লগ্ন বলছি, কারুর হয়তো 5 ডিগ্রিতে লগ্ন আছে, তার মানে সে কিন্তু কৃতিকা নক্ষত্রের মধ্যে আছে। 15 ডিগ্রি থাকলে রোহিণী নক্ষত্রে আছে, 25 ডিগ্রিতে থাকলে সেটা মৃগশিরাতে আছে। এভাবে দেখে নেবেন কোন চরণে মেলানোর ক্ষেত্রে আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু জায়গায়, যেরকম অফিসিয়াল কিছু ভ্রমণ আপনার এ সময় কিন্তু দৃষ্ট হচ্ছে, কোনো শিডিউল বা টার্গেট আছে এরকম কোনো কাজ আপনি এ সময় ফুলফিল করতে পারবেন। নিজের কনভিকশন এবং কারেজের লেভেল যথেষ্ট বৃদ্ধি পাবে। লগ্নে শুক্র থাকবে এবং সেকেন্ড হাউসের লর্ড থার্ড হাউসে থাকবে, তার ফলে পরিবার পরিচিতির মধ্যে বা নেইবারের মধ্যে, বিশেষত নেইবারের মধ্যে কোনো অপোজিট জেন্ডারের মানুষের সাথে কিন্তু এই সময় আপনার একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি হতে পারে। বাট সাবজেক্ট টু দ্যাট ছকেও সেই রকম কনজেনিয়াল সিচুয়েশন এক্সিস্ট করতে হবে। বাট যোগটা কিন্তু বেশ মাঝারি থেকে বেটার আছে, এ নিয়ে বলাই যায়। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে সিবলিংসের সাথে কিন্তু সম্পর্ক এ সময় মোটের ওপরে বেটার থাকবে। তবে মঙ্গল যত নেমে আসবে, শুক্রের নক্ষত্রের দিকে নেমে আসবে জুলাই মাসের পরে, তখন কিন্তু একটু ডিফারেন্স অপিনিয়ন তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। বিশেষত যদি কোনো প্রফেশন বা কোনো পৈতৃক ব্যবসা একসাথে করেন, সেক্ষেত্রে কিন্তু একটু টাসেল বা মেন্টাল টাসেল তৈরি হতে পারে, বা একটি ইগোভিত্তিক সমস্যা তৈরি হতে পারে। বিশেষত দুজনে যদি এক প্রফেশনে থাকেন, সিবলিংস 2 জন 3 জন 5 জন, তাহলে সেই সংখ্যাটা, সেই ব্যাপারটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাছাড়া যেটা বেটার দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাড়ি সংক্রান্ত কোনো ডিসিশন, সীমানা সংক্রান্ত কোনো ডিসিশন, বাড়ির কোনো মিউটেশন, অমুক তমুক, দলিল দস্তাবেজ সংক্রান্ত কোনো কাগজপত্র,
সেগুলো যদি না হয় এ সময় প্রপারলি কোঅর্ডিনেটেড হবে, কমিউনিকেটেড হবে, সেটা কিন্তু বেটার আছে। ব্লাড সুগার থেকে সাবধান থাকবেন, বোথ দ্য কিডনিজ আর টেকেন কেয়ার অফ। তার সাথে বয়স যদি একটু বেশি হয় তাহলে প্রস্টেট এবং ইউরিনারি ব্লাডার থেকেও কিন্তু সাবধান থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 4th হাউসের লর্ড সে দ্বিতীয় অবস্থান করছে। তো দ্বিতীয় অবস্থানের অ্যাসেন্ডেন্টের লর্ড সবসময় ফুড, ফ্যামিলি এবং ফিন্যান্সকে সে কিন্তু স্ট্রেনদেন করে এবং এক্ষেত্রেও সেটা করবে। বাট সাবজেক্ট টু আপনার ছকে যদি চন্দ্র সেখানে অবস্থান করে, অর্থাৎ মিথুন লগ্নও আছে, রাশিও আছে, এবং বিশেষত চন্দ্র যদি রাহুর নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই ফলে বেশ কিছুটা বাধার সৃষ্টি করবে। বা এরকম ধরুন বৃহস্পতিও সে ঘরে আছে, মানে বর্তমান পজিশন সেটার যদি একটা রেপ্লিকা স্টেট হয় তাহলেও কিন্তু বাধার সৃষ্টি করবে, পুরোপুরি ফল দেবে না। কিন্তু মোটের ওপরে অন্তত আমি বলবো যে জুন মাসের 28-29 তারিখের পর থেকে জুলাই মাসের প্রায় মিড পর্যন্ত কিন্তু স্যাটার্ন যদি ছকে মাঝারি লেভেলে স্ট্রেনদেন হয় আপনার বেস হরোস্কোপে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেট আপনাকে বেটার দেবে। অর্থাৎ মকর রাশিতে বুধ প্রবেশ করার আগে পর্যন্ত আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেট বেটার দেবে। মকর রাশিতে বুধ অ্যাকচুয়ালি প্রবেশ করবে, সেটা হচ্ছে সম্ভবত আপনাকে তারিখটা বলে দিচ্ছি, সেটা 11 তারিখ। তার আগে পর্যন্ত আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি মানে 28-29 তারিখ থেকে জুন থেকে 11 তারিখ মানে প্রায় 13-14 দিন আপনাকে বেটার ফল দেবে। আপনার বেস হরোস্কোপের জায়গাটাও ভালো হতে হবে তার সাপেক্ষে। পরিবারের মধ্যে রিলেশনশিপ বেটারমেন্ট, একে অপরের অনুভূতিকে বোঝা, মানসিক একাত্মতা, এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। বিশেষত সন্তানদের সাথে সম্পর্ক কিন্তু অনেক বেটার হবে, স্পাউসের সাথে রিলেশনও বেটার হবে। বাট সন্তানের ক্ষেত্রে প্রিরোগেটিভ ব্যাপার আছে। এই মুহূর্তে যদি কেউ প্রেগনেন্সি পিরিয়ডে থাকে তাহলে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন খুব মেনে চলবেন। বিশেষত যেটা আলোচনার বিষয় নয়, বুধ বকরি হওয়ার পরে পরবর্তী মনে করুন 23-24 দিন কেয়ারফুল থাকবেন, ডক্টরের নির্দেশ মেনে চলবেন প্রপার ওয়েতে। এর ব্যতি রেখে যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি শো করছে কাজের জায়গায় বা ধরুন কোনো ইনভেস্টমেন্ট জায়গায়, সেখানেও কিন্তু আপনাকে অনেক অনেক সবলতা দেখাচ্ছে। হাউস ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে কোনো নতুন প্ল্যানিং, পারচেজ বা একটা টোকেন মানি দিয়ে বুকিং করা, সেই সংক্রান্ত জায়গাও বেটার দেখাচ্ছে। নার্ভাস সিস্টেমের খেয়াল রাখবেন, মঙ্গল কেতু একসাথে আছে, উত্তেজনা প্রশমিত করবেন এবং লিভারের অংশের কিন্তু প্রপার যত্ন নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th হাউসের লর্ড এবং 3rd হাউসের লর্ড সে আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করছে। তো এর পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। প্রথম যেটা বলি সেটা হচ্ছে আপনাকে বহু জায়গায় আপনার ছকে যদি চন্দ্র স্ট্রেনদেন থাকে এবং চন্দ্র যেখানেই অবস্থান করছে তার 9th হাউসে যদি বেটার প্ল্যানেটের পজিশন থাকে বা বৃহস্পতি থাকে, অর্থাৎ চন্দ্রের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ট্রানজিটের কিছু বেনিফিট পাবেন। স্পেশালি প্রচুর মানুষকে রিড করতে পারবেন এবং তাদের লং টার্মে ভিশন কি আছে ওভার ইয়োর ফ্যামিলি অর ওভার ইয়োর ওন ক্যারেক্টার, সেটা কিন্তু বুঝতে পারবেন যে তারা কতটা অপরচুনিস্ট বা কতটা নর্মাল, সেটা কিন্তু আপনি ইনটিউশনের দ্বারা বুঝতে পারবেন। মানসিক শান্তি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনার এ সময় বেশ ভালোভাবেই বজায় থাকবে এবং সেটাকে কিন্তু বেস করে আপনি বেশ কিছুটা পিসফুল টাইম এ সময় কাটাতে পারবেন। নিজের আপনি যদি ফরেন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন, এমন হতে পারে মনে করুন অনেক বেশি বয়সে আপনি কোনো রিসার্চ করছেন এবং সেই রিসার্চের সাথে কোনো ফরেন কোনো কোলাবোরেশন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ সময় আপনি অসম্ভব ভালো ইনপুট পাবেন। বিশেষত সেটা যদি কেমিস্ট্রি হয়, বায়োকেমিস্ট্রি হয় বা ধরুন সেটা যদি
এরকম হয় যে কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সমস্ত, অর্থাৎ কেমিস্ট্রি এবং বায়োলজির যদি কম্বিনেশনে কোনো হয়, বা ধরুন সাইকোলজি বা ফিলোসফি রিলেটেড কোনো পড়াশোনা হয়, ইভেন ল্যাঙ্গুয়েজও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেটার রেজাল্ট এ সময় পাবেন। নেগেটিভ হচ্ছে এক্সপেন্ডিচার, স্পেশালি নিজের হেলথের জন্য কিন্তু, বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠের হেলথের জন্য কিন্তু এক্সপেন্ডিচার উইল বি রেইজড, এবং অনেক সময় ক্যাপিটাল ব্রেকডাউন হওয়ার মতন যোগও কিন্তু এখানে খুব ভালোভাবেই দৃষ্ট হচ্ছে। নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সময় আপনার অবজারভেশনটা যেন প্রপার থাকে। আপনার যাদের ওপর আপনার মনে হচ্ছে যে এই মানুষটি হয়তো আমার প্রতি ঠিক দৃষ্টি বা বিবেক বিবেচনার দিক থেকে ঠিক নয়, তাহলে আপনি কোনো বিড়ম্বনায় যাবেন না, কোনো তর্ক বিতর্ক বা কোনো রকম কটু কথায় যাবেন না। তার থেকে খুব কৌশলে একটা দূরত্ব মেনটেন করে অবস্থান করবেন, সেটাই আপনার পক্ষে বেটার হবে। বাদিকের শোল্ডার বা শরীরের বাম দিকের অংশ, ইভেন হার্টেরও বাম দিকের অংশ, বাদিকের লাংস নজর রাখবেন, এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশের অর্থোপেডিক এবং রিউমেটয়েড অংশে নজর রাখবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধের এই গোচর সম্পর্কে বলে দিই। দ্বিতীয় এবং একাদশপতি সে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। চন্দ্রের অবস্থান অবশ্যই দেখবেন লগ্নের সাপেক্ষে। কারোর যদি মনে করুন সিংহ রাশি হতে পারে, তাহলে নক্ষত্রের পজিশন দেখবেন এবং বুধের নক্ষত্রের সাথে তার কম্প্যারিজন করেও ফল নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে নক্ষত্র ইম্পর্টেন্ট, কারণ বুধ কিন্তু পুষা নক্ষত্রে সবচেয়ে বেশি সময় এখানে অবস্থান করবে, সুতরাং সেটাকেও কনসিডারে রাখবেন। আপনার নক্ষত্রের সাপেক্ষে তার মোটিভেশন কতখানি আছে, চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে, দিজ আর অল থিংস যেটাকে মানে কনসিডারেশনে রাখবেন আর কি। আমি প্রথম যেটা বলে রাখি, ফাইন্যান্সিয়াল জায়গায় প্রথম দিকে কিন্তু আপনাকে বেনিফিট দেবে। হ্যাঁ, প্রথম দিকে মানে শনি বকরি হওয়ার আগের 4 দিন আগে পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি আপনাকে বেনিফিট দেবে। কীরকম? পয়সা আসবে, কিন্তু পয়সা খরচা করিয়ে দেবে, পয়সা রাখতে দেবে না কোনোভাবে। সেই পয়সাকে আপনি অ্যাকিউমুলেট করতে পারবেন না বা সেভ করতে পারবেন না। তো বেটার সে পয়সা যতটাই আসুক, সেটাকে আপনার ডেট রিলিজ করবার জন্য বা ডেটকে মিনিমাইজ করবার জন্য সেটাতে আপনি ব্যয় করুন, সেটা আপনার জন্য বেটার ফল দেবে। কিন্তু যেটা সব থেকে মানে ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা হচ্ছে কারুর যদি মনে করুন জন্মছকে রাহুর ইম্প্যাক্ট মানে বুধ এবং শনির ওপরে অত্যন্ত নেগেটিভভাবে আছে, তাহলে কিন্তু এই পয়সাকে পজিটিভ জায়গায় ইউজ করতে পারবেন না, বরঞ্চ সেই পয়সার মিস ইউটিলাইজেশন হয়ে যাবে কাজের জায়গায়। কেউ পরামর্শ দিলেও সেটাকেও কাজে লাগাতে পারবেন না। রাহু কেতু দশায় থাকলে তো অবশ্যই নিজেকে যতটা পারবেন সংযত রাখার চেষ্টা করবেন, যতটা পরিমাণ রাখা যায় আর কি, সেটা করবার চেষ্টা করবেন। নাম্বার 2 যেটা বলার, সেটা হচ্ছে বিতর্ক বিবাদ থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন। কাউকে বেশি উচিত কথা, বেশি সত্যি কথা বলে কিছু শেখানোর দরকার নেই। হ্যাঁ, খুব পরিমাপ মতন কথা বলবেন এবং বিতর্ক থেকে সবসময় দূরে থাকবেন। একমাত্র অফিসিয়াল জায়গাতেই শুধু নয়, বাড়ির ক্ষেত্রেও মেনটেন করবেন। ইনসাবঅর্ডিনেশনের সমস্যাও কিন্তু হবে, কারণ রবিও আপনার দ্বাদশে নেমে আসবে। বৃহস্পতি অলরেডি রাহুর নক্ষত্রে আছে, সেই রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে আপনি অবস্থান করছেন, সুতরাং ব্যাপারটাকে একটু কেয়ারফুলি মেনটেন করবেন। শরীরের জায়গায় আপার ডাইজেশন ট্র্যাকে মানে একদম স্টমাক থেকে শুরু করে মিডল ইন্টেস্টাইন এবং তার সাথে দুদিকের যে সমস্ত লিভার আছে, স্প্লিন আছে, এদিকে পেটের বাম দিকে প্যানক্রিয়াস আছে, তার আপার পোর্শন আছে, সেগুলোর দিকে নজর রাখবার চেষ্টা করবেন। যাদের কোলনের সমস্যা আছে কোনো রকম, বা ধরুন কনস্টিপেশন রিলেটেড ট্রাবল আছে, তারা কিন্তু সমস্যাটাকে অ্যাগ্রাভেট করতে দেবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। বাত জাতীয় সমস্যা যাদের খুব বেশি ভোগাচ্ছে এবং বয়স মোটামুটি 49-এর ওপরে, তারা কিন্তু নিজের শরীরের প্রতি
যতটা সম্ভব খেয়াল রাখবার চেষ্টা করবেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল খেয়াল রাখবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেটা নেগেটিভ দিকে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, স্পেশালি শুক্র যখন বৃষের ঘরে থাকবে তখন একটু বেশি রকম রাস্তাঘাটে কারোর সাথে গন্ডগোল বা প্ররোচনাজনক জায়গায় জড়াবেন না। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বুধ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 10th হাউসের লর্ড, 10th হাউসের লর্ড 11th হাউসে যাচ্ছে, এটা একটা ন্যাচারাল স্লাইট রাজযোগের কাজ করে। লগ্নপতিও যখন 11th হাউসে যাচ্ছে অবশ্যই সে কিছুটা ফেভারেবল স্টেট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা আপনার 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনার 12th হাউসে বসে রয়েছে। এবার আপনি হয়তো ভাববেন যে 8th হাউসের লর্ড সে 12th হাউসে বিপরীত রাজযোগ, কিন্তু তার ফল এখন দিতে পারবে না, যেহেতু কেতু যুক্ত আছে এবং সে শনিকে দৃষ্ট রয়েছে, মানে 8 দৃষ্টি রয়েছে, সুতরাং সে সেই পজিটিভ ফল প্রদানে অসমর্থ থাকবে। এবং প্রথম দিকে শুক্রও আপনার 8th হাউসে থাকবে, পরে 9th হাউসে নামবে, শুধু 9th হাউসে নামলে অবশ্যই কিছুটা বেনিফিট দেবে, কিন্তু মোটের ওপরে বলা যেতে পারে ছক যদি মাঝারি প্রকৃতির হয় এবং নেগেটিভ দশা যদি না থাকে তাহলে অবশ্যই মানি ম্যাটারে আপনি কিন্তু বেনিফিট হবেন। বিশেষত ব্যবসা করলে কিন্তু আপনার অ্যাডিশনাল বা এক্সেস কিছু পয়সা কড়ির যোগ এ সময় দেখাচ্ছে, এবং তার সাথে কোঅর্ডিনেশন, বন্ধুবান্ধবদের সাহায্যে ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে জায়গা, সেটা বন্ধুবান্ধবদের সাহায্যে কিন্তু আপনাকে অনেকটা বেটার এখানে শো করছে। তার সাথে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলথ, বোথ ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এখানে বেটার দেখাচ্ছে। শুধুমাত্র যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা রয়েছে যে কোনো রকম, সেটা ইভেন অ্যাংজাইটি রিলেটেডও হতে পারে, সেটা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন, বা আপনার যেটা মনে করেন আপনি হিল হতে পারেন সেই রিগার্ডিং জায়গায় আসার চেষ্টা করবেন। হাজব্যান্ডের সাথে রিলেশন এক্ষেত্রে কিন্তু মানে একদম প্রিসাইজলি উইমেনদের বলছি, হাজব্যান্ডের সাথে রিলেশন কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। হাজব্যান্ড অনেক ক্ষেত্রে আপনাকে ডমিনেট করবার কিন্তু চেষ্টা করবে, সেক্ষেত্রে একটা তুল্যমূল্য এবং একটা মিনিমাম রকম ডেটারেন্স কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। সাবমিশন পুরোপুরি করবেন না, সাবজেক্ট টু দ্যাট সেটা তার ছকের ওপর ডিপেন্ড করবে, বাট সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল প্রদানকারী জায়গায় থাকবে না, সম্পর্ক ফ্রম ব্যাড টু ওয়ার্সই হবে। তো সেটার খেয়াল রাখবেন। শরীরের দিকে একটাই বলবো, একদম লোয়ার অ্যাবডোমেন ফিমেলদের ক্ষেত্রে, আর মেলদের ক্ষেত্রে প্রস্টেট, ইউরিনারি ব্লাডার এবং বাম দিকের কিডনি, বা যাদের কোনোভাবে কিডনিতে স্টোন হয়েছে, গল ব্লাডারে স্টোন হয়েছে, এরা একটু শারীরিক নজর রাখবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার 9th এবং 12th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে আপনি 3 রকম ফল পাওয়ার মতন জায়গায় থাকবেন, সাবজেক্ট টু দ্যাট শুক্র আপনার বৃষ রাশিতে আসতে হবে, তবে কিন্তু ফল প্রদানের জায়গাটা অনেকটা কনজিনিয়াল হবে, সেটা মোটামুটি 29 তারিখ থেকে। হ্যাঁ, ততদিনে বৃহস্পতির কম্বাসনের এফেক্টটাও কিন্তু অনেকটা লেস হতে শুরু করবে, সুতরাং বেশ কিছুটা বেনিফিট আপনি সে সময় পাবেন, বিশেষত ফাইন্যান্সিয়ালি। কাজের জায়গায় কিন্তু আপনার রেকগনিশন, রেপিউটেশন, আপনার ধরুন গুরুত্ব, ইম্পর্টেন্স, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আমি ইকোনমিক্যালি খুব ডেভেলপমেন্ট যে এই সময় আছে সেটা আমি বলবো না, যে ফাইন্যান্সিয়ালি আপনি খুব রেইজ হতে পারবেন, সেটার জন্য নির্দিষ্ট ছক আছে। সেই ছকে বৃহস্পতির পোস্টিং এবং স্যাটার্নের পোস্টিং দুটোই মোটামুটি মাঝারি থেকে বেটার হতে হবে এবং ভালো দশায় থাকতে হবে, তবেই সেটা দেবে, কিন্তু সেটা 10%-এরও কম হরোস্কোপ। বাদ বাকিদের ক্ষেত্রে যেটা দেবে সেটা কাজের জায়গায় বুনিয়াদি জায়গাটা কিন্তু বেটার করবে যদি একটু বেটার দশায় থাকেন। দেখুন, দ্বাদশপতি বুধ আপনাকে ফরেন রিলেটেড কাজের সাথে যুক্ত করবে, এমন হতে পারে যে আপনি ফরেনের কোনো কাজ এখানে বসে সেটা এক্সিকিউট করছেন, যেটা বিভিন্ন কেপিও বা বিপিওর কাজ করা হয়ে থাকে, বা সেই রিগার্ডিং কোনো সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং করছেন বা অন্য কিছু কাজ করছেন,
বিদেশের সাথে কাজের সাথে যদি যুক্ত থাকেন সেটা আপনার জন্য বেটার হবে। বাড়ির ক্ষেত্রে কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করবেন, বেশি ইগো বা বেশি ডমিনেশন, আপনি মেল ফিমেল যিনিই হন না কেন সব কিছুর মধ্যে একটা মিনিমাম মাপ রেখে তারপরে এগোনোর চেষ্টা করবেন। চেস্ট, আপার চেস্টের অংশ এবং ডান দিকের লাং থেকে সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th এবং 11th হাউসের লর্ড সে আপনার 9th হাউসে থাকবে। তো এক্ষেত্রে বেশ কিছু জায়গায় পজিটিভ দিক দেখা যাচ্ছে, যদিও অ্যাসেন্ডেন্টের লর্ড সে খুব বেটার জায়গায় নয় এবং 5th হাউসে একটা ব্লকিং তৈরি হচ্ছে সেই অ্যাসেন্ডেন্টের লর্ডের দ্বারাই। তার ফলে 9th হাউসেও তার ইম্প্যাক্ট দেওয়া যাবে, কারণ 5th হাউসের 5th হাউস হচ্ছে 9th হাউস। তো সেদিক থেকে সেখানেও কিছুটা সিউডো ব্লকিং স্টেট তৈরি হবে। তার ফলে যে কোনো কাজে অনেক বেশি হার্ডশিপ লাগবে, খুব সহজে সে কাজ হবে না। বিশেষত যে কাজের সাথে কোনো প্রপার্টি, সেটা মুভেবল ইমুভেবল হোক, ইমুভেবল হলে তো আরও বেশি হবে, তার সাথে কোনো পৈতৃক প্রপার্টি, কোনো এমন হতে পারে কোনো শ্বশুর বাড়ির তরফ থেকে প্রপার্টি, মেল ফিমেল যিনিই হন না কেন আপনি, বা ধরুন আপনার কোনো টাকা পয়সা আটকে রয়েছে, ধরুন অবসরকালীন কোনো পয়সা কড়ি আটকে রয়েছে, কোনো কোর্ট কেসে আটকে রয়েছে, সেই রিগার্ডিং জায়গাগুলো কিন্তু এই সময় আপনি যে অ্যাকশনগুলো নেবেন সেগুলো খুব বুঝে শুনে এবং লেজিটিমেটলি নেওয়ার চেষ্টা করবেন, এবং তেমন হলে কোনো প্রাজ্ঞ বিজ্ঞ লোকের পরামর্শে সেগুলো নেবেন, না হলে কিন্তু মিসগাইডেড হওয়ার যোগ বেশি আছে। নাম্বার 2 হচ্ছে এই সময় ফাইন্যান্সিয়াল যে রিস্ক নেওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেক কম নেওয়ার চেষ্টা করবেন। বেশি ফাইন্যান্সিয়াল রিস্ক নিলে কিন্তু সেটা আপনার অ্যান্টি হওয়ার প্রবণতা অনেক বেশি আছে, অর্থাৎ আপনার বিরোধী দিকে চলে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। মানে আপনার যা স্টেট তার অন্তত হাফ ফাইন্যান্সিয়াল রিস্ক আপনি নিতে পারেন, তাও খুব শিওর শর্ট এরম জায়গায় যেখান থেকে আপনি একটা মিনিমাম রিটার্ন অবশ্যই পাবেন, এরকম একটা স্টেট আপনি করে নেবেন। তেমন হলে কোনো বিজ্ঞ মানুষের সাথে কথা বলে তারপরে এগোবেন। সোশ্যাল রেপিউটেশনের জায়গাটাও কিন্তু মেনটেন করবেন, অযথা ঝগড়াঝাটি বা বাকবিতণ্ডা এমন কিছু কথাবার্তা যেগুলো মানুষকে হার্ট করতে পারে বা মানুষের সোশ্যাল যে স্টেটাস আছে সেটাকে নষ্ট করতে পারে, এরকম ধরনের জিনিস করবেন না। তাহলে কিন্তু সেটা মনে রাখবেন, আপনার মানে রাহুর অবস্থান 4th হাউসে আছে, তো রাহু যখন 3rd হাউসে নেমে আসবে সামনের বছর তখন কিন্তু পূর্ণ মাত্রায়, কেতু 9th হাউসে চলে যাবে, তখন কিন্তু পূর্ণ মাত্রায় আপনাকে এই রেট্রোস্পেক্টিভ এফেক্টগুলো কিন্তু দেবে। হেলথের জায়গায় লিভার, প্যানক্রিয়াস এবং গল ব্লাডার 3টে অংশে নজর দেবেন। যাদের ফ্যাটি লিভার আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 7th এবং 10th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে। ভাববেন না 8th হাউসে রয়েছে বলে সেটা কিন্তু খুব নেগেটিভ ফল দিতে পারে। নেগেটিভ ফল একমাত্র আপনার হেলথের জায়গায় কিছুটা দেবে, তাও যদি আপনার হরোস্কোপে শনি খুব উইক থাকে, স্পেশালি শনি যদি রাহুর নক্ষত্রে থাকে এবং স্লো মুভমেন্টে থাকে উইথ রেসপেক্ট টু আর্থ, তাহলে কিন্তু হেলথের সমস্যা বেশি দেবে। বিশেষত নার্ভাস সিস্টেমের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, হজম শক্তি রিলেটেড সমস্যা আপনাকে দেবে, ইভেন খুব ডিপ কনস্টিপেশন রিলেটেড প্রবলেমও কিন্তু দিতে পারে। এই 4টে জায়গা থেকে সাবধান থাকবেন, এবং যদি ফিমেল হন এবং বয়স যদি 45 ক্রস করে যায় তাহলে কিন্তু দশার স্ট্রেংথ যদি খুব বেশি না থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম এই রিলেটেড ডেফিসিয়েন্সি শরীরে আসতে পারে। কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এর ব্যতি রেখে ফাইন্যান্সিয়াল সেক্টর, বিজনেস সেক্টর, স্পাউসের ফ্যামিলি সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট শো করছে, এবং অন্তত প্রথম মার্কারি এখানে প্রবেশ করার অন্তত প্রথম 5 দিন পর থেকে, মানে রথযাত্রার পর থেকে মোটামুটি কিন্তু পরবর্তী 15 দিন আপনার ক্ষেত্রে অবশ্যই বেটার দেবে। আমি যেটা প্রথমেই বললাম যে শনি কম্পারেটিভলি স্ট্রং হতে হবে,
এবং শনি রাহুর নক্ষত্রে থাকা এবং স্লো থাকা চলবে না, অর্থাৎ আদ্রা, স্বাতী বা শতভিষা নক্ষত্রে শনি থাকা চলবে না। তাহলে কিন্তু ফল প্রদানের ক্ষেত্রে নেগেটিভ, অনেক সময় বিপরীতমুখী ফলও দিতে পারে। ইভেন কন্যা রাশিতে থাকলেও কিন্তু প্রবলেম দেবে। কন্যা রাশিতে থাকলে প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি 14 তারিখ থেকেই দিয়ে দেবে, অর্থাৎ আমি যে অনুষ্ঠান করছি এই সময় থেকেই দিয়ে দেবে, 14ই জুন থেকে নেগেটিভ রেজাল্ট। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সার্ভিস থেকে টার্মিনেশন হয়ে যাওয়ারও কিন্তু যোগ কিন্তু পূর্ণ মাত্রায় দৃষ্ট হচ্ছে। সাবজেক্ট টু দ্যাট ছকে সেই রকম পরিমাণ কানেকশন বা কানেক্টিভিটি থাকতে হবে, তবেই ইট উইল বি প্রিভেইলিং। আচ্ছা, সামাজিক ক্ষেত্রে বলতে পারি কাজের মধ্যে যারা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে রয়েছেন, কোনো এনজিও চালাচ্ছেন, কোনো স্কুল চালাচ্ছেন, টিচার হিসাবে কর্মরত, তাদের কিন্তু সোশ্যাল রেপুটেশন এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনার সামাজিক মান মর্যাদা প্রতিপত্তি সেগুলো কিন্তু বেটার হবে। আপনি যদি এ সময় কোনো গৃহ সংক্রান্ত কাজকর্মের চিন্তা করেন বা সেরকম কিছু অ্যাডভান্স এরকম কিছু করবার চেষ্টা করেন, তাহলে এই সময় কিন্তু অবশ্যই ভালো টাইম আছে, করতে পারেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 9th হাউসের লর্ড সে 7th হাউস দিয়ে গোচর সংগঠিত করবে, তো এটাকে খুব বেটার অ্যাসপেক্ট বলা যায় না। বিশেষত যাদের বিবাহ হয়ে গেছে, মোটামুটি 3 to 4 ইয়ার্স বিবাহ হয়ে গেছে, সন্তানাদিও হয়তো এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, আপনারা কিন্তু পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, মর্যাদা এগুলো কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ থেকে একে অপরের মধ্যে সম্পর্ক খুব নুব্জ হতে পারে এবং সেখান থেকে বিষয়টা অন্যদিকেও, মানে অন্যদিকে বলতে বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। বুধ এত পাওয়ারফুল নয় যে যদি অত্যন্ত দুর্বল ছক না হয় যে একটা কোনো ডিসাইসিভ ডিসিশন নিয়ে নিতে পারে, কিন্তু কিছুদিনের জন্য আপনাকে ডিস্টারবেন্স অবশ্যই করতে পারে, বিশেষত মানসিক ডিস্টারবেন্স কিন্তু এ সময় বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনার কিন্তু টোটালি ডিস্ট্রয় করে দেবে, সেটা থেকে সাবধান। আপনি যদি স্পাউসের সাথে একত্রে কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একে অপরের মানসিকতা বুঝে একে অপরের সাথে ডিল করা কথাবার্তার ক্ষেত্রে। আর যদি কোনো অন্য ব্যক্তি থাকে ব্যবসা করেন, তাহলে অবশ্যই সেটা যেন খুব লেজিটিমেটলি সেই ব্যবসা হয়, অর্থাৎ একে অপরের যে লভ্যাংশ আছে বা তার যে অংশীদারিত্ব আছে সেইগুলো কিন্তু যেন মানে লজিক্যালি লেজিটিমেটলি যাতে মেনটেনড হয় সেটা খেয়াল রাখবেন। আর বেশি রিস্ক নিয়ে কোনো কাজ করা, বেশি ওভার অ্যাম্বিশিয়াস হয়ে সেগুলোর প্রতি অগ্রসর হওয়া, সেগুলো কিন্তু করবেন না। বুধের প্রথম দিকের গতি বেশি থাকবে, প্রথম 7-8 ডিগ্রি পর্যন্ত আপনাকে কিন্তু যে কোনো কাজে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারপরে দেখবেন আপনি কিন্তু জিনিসটার সাথে ঠিক অ্যাকাস্টমড হতে পারছেন না। বিশেষত আপনার যদি দশাগত স্টেট ভালো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। সেটা থেকে নিজেকে সাবধান রাখবেন আর কি যতটা সম্ভব। আর স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু সাবধান রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন। ব্যবসা সূত্রে বা চাকরির সূত্রে কিন্তু আপনার এ সময় বেশ কিছু ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। শনি যদি অতিচার গতিতে থাকে এবং সেটা যদি নিজের ঘর বা রবির ঘর দিয়ে হয়, তাহলে সেই সময় একটু দূরবর্তী স্থানেও ভ্রমণ হওয়ার কিন্তু যোগ আছে। চাকরিতে ডোমেইন শিফটিংয়েরও কিন্তু এ সময় যোগ দৃষ্ট হচ্ছে। আপনার লোয়ার লিমসের অর্থোপেডিক সমস্যা, লিভারের সমস্যা এবং ডান দিকের কিডনি সমস্যা থেকে সাবধান, এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 8th হাউসের লর্ড হচ্ছে বুধ, সে আপনার 6th হাউস দিয়ে গোচর সংগঠিত করবে। এটা ন্যাচারাল কালপুরুষেরও বুধ 6th হাউসে তার মূল ত্রিকোণে থাকে এবং সেটা সে এক্সল্টেড স্টেটেও থাকে। সেই সাপেক্ষে যদি ধরা হয় তাহলে এটাকে পজিটিভ গোচরই বলা যায় এটাকে। এবং সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন বলুন, আপনার এক্সটেনশন বলুন, কোঅর্ডিনেশন বলুন, নতুন লিঙ্কস
তৈরি হওয়া বলুন, সেগুলো কিন্তু এখান থেকে খুব ভালোভাবে তৈরি হবে। শুধু তাই নয়, সেগুলোর কিন্তু লং টার্ম ইফেক্ট, পজিটিভ ইফেক্ট এবং ইম্প্যাক্ট দুটোই আপনাকে কিন্তু প্রদান করবে এক্ষেত্রে। আর নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যারা এনিমিজ আছে, যারা রাইভেলস আছে, যারা আপনার ক্ষেত্রে কোনোভাবে এনমিটি আছে আপনার সাথে, তারা কিন্তু একটু ডমিনেটেড থাকবে এ সময়, একটু সাবজুগেটেড থাকবে এ সময়। আপনাকে কোনোভাবেই তারা টপকে যাওয়ার মতন ক্ষমতায় কিন্তু খুব একটা থাকবে না। এবং ছকে যদি একটু দশাগত স্টেট ভালো থাকে, যেহেতু মঙ্গল কেতুর সাথে আছে, ফলে বিতর্ক বিবাদ, 10th হাউসের লর্ড সে আপনার 7th হাউসে কেতু যুক্ত, ফলে বিভিন্ন বিতর্ক বা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে নেট, জালের মধ্যে জড়িয়ে দেওয়া বিতর্ক থেকে, মানে যেখান থেকে প্রপার রাস্তা না খুঁজে পাওয়া, সেই রিগার্ডিং একটা জায়গা আছে। এবং তার দ্বাদশে বুধের অবস্থান রয়েছে এবং বুধ আস্তে আস্তে স্লো হতে থাকছে, সেটা শেষের দিকে একটু কমপ্লিকেটেড স্টেট নিয়ে যেতে পারে। বিশেষত আপনি যদি একাধিক মাল্টিফেরাস জায়গার সাথে কাজের সূত্রে যুক্ত থাকেন, তাহলে একটু জটিলতার সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনার মেন্টাল স্ট্রেস এবং টেনশন বৃদ্ধি করবে, কিন্তু মোটের উপরে কিন্তু আপনাকে খুব একটা প্রবলেম দেবে না শেষের দিকে। মানে বকরি হওয়ার মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে হাই এক্সপেন্ডিচার, বিশেষত লং টার্মে বা বিজনেসে বিনিয়োগ এরকম কিছু হতে পারে, বা সন্তানদের উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ সেক্ষেত্রে হতে পারে। এরকম জায়গায় কিন্তু আপনার হাই এক্সপেন্ডিচার কিন্তু শো করছে। এমনিতেও জুলাই মাস এবং অগাস্ট মাসের প্রায় মিড পর্যন্ত এক্সপেন্ডিচার হাই থাকবে সব ক্ষেত্রেই, মানে হেভি ফ্লো অফ মানি থাকবে। কারুর হাতেই মানি সেভাবে অ্যাকিউমুলেটেড স্টেটে থাকবে না, সমাজের 5-7%, বাকি মানিটা রোলিং হবে খুব বেশি। এবং শেয়ার বাজারেও আপনি যদি লং টার্মে কোনো বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু সেদিকে বুঝে যাবেন। হার্ট রিলেটেড জায়গায়, বিশেষত হার্টের আপার পোর্শন, ডান দিকের লাং এবং রক্তচাপ সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ এক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে রয়েছে। তো এটা এক ধরনের স্লাইট রাজযোগের ফল দেবে, কিন্তু যেহেতু চন্দ্রের ঘরে রয়েছে এবং আপনার অ্যাসেন্ডেন্ট থেকে এটা ন্যাচারাল 5th হাউস চন্দ্রের ঘর, এবং সেখান থেকে আপনার অ্যাসেন্ডেন্ট 9th হাউস, সুতরাং এক্ষেত্রে ও একটা ব্যালেন্সিং মোড ব্যবহার করতে পারে। আপনার মধ্যে যদি কতগুলো মেন্টাল সমস্যা না থাকে, যেগুলো কিন্তু পুরোটাই আমাদের নিজস্ব ক্রিয়েটেড সমস্যা, সেগুলো যদি না থাকে অধিকাংশ ক্ষেত্রেই, তাহলে কিন্তু আপনার এটা যথেষ্ট ভালো টাইম হতে চলেছে। তবে সমস্যা যেটা তৈরি করবে, যেটা আমি বলতে চলেছি, সেটা হচ্ছে হেভি মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডাইরেকশনলেস অ্যাটিটিউড, এবং বিভিন্ন রকম যাকে বলা যায় যে কোনো রকম ডেস্টিনেশন চিন্তা না করে কাজকর্ম করার প্রবৃত্তি, তার সাথে হঠকারিতা, পরিবারের মধ্যে শান্তি এবং সুস্থিতি সেটা বিঘ্ন ঘটা, পরিবারের মধ্যে যে একে অপরের প্রতি যে বিশ্বাস, যে মর্যাদা, যে জায়গাটা তৈরি হয় সেটা নষ্ট হওয়া, মোটের ওপরে এক ধরনের গ্রুপ তৈরি হয়ে যাওয়া, যেখানে একজন, এখানে দুজন, এখানে তিনজন, এবং প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ কিন্তু তৈরি আপনার এ সময় করবে। বুধ কিন্তু ভীষণ কিউরিসিটি এর মধ্যে থাকে। কিউরিসিটি কিন্তু বুধকে বহু ক্ষেত্রে নেগেটিভ দিকে নিয়ে যায়। এবং রাহু থেকে মনে রাখবেন, কেতুর যে ডাইরেকশন, সে কিন্তু বুধের দিকে আসছে ভেরি স্লোলি, অনেক নিচে আছে, কিন্তু বুধ কিন্তু 20 ডিগ্রি ক্রস করে আসবে। একটা সময় আসবে যখন বুধ এবং কেতুর মধ্যে ডিস্টেন্স মোটামুটি 36-37 ডিগ্রি হবে। তো খুব স্লাইট হলেও, যেহেতু মধ্যেখানে মঙ্গল থাকবে, খুব স্লাইট হলেও কিন্তু তার একটা ইম্প্যাক্ট বুধের উপরে থাকবে, খুব কম, 10-12%। কিন্তু যেহেতু বুধ স্ট্যাটিক থাকবে, সেখানে দাঁড়িয়ে থাকবে কিছুদিন, মানে ধরুন জুলাই মাসের 13-14 তারিখ থেকে প্রায় জুলাই মাসের 23-24 তারিখ পর্যন্ত, এই সময় বুধ একটা নির্দিষ্ট মকর রাশির নবাংশে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তো যার ফলে
এই সময় কিন্তু মার্কারির ট্রান্সমিটিং এফেক্ট যেটা আছে, নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু কেতুর ট্রান্সমিটিং নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু থ্রু মার্কারি বুধের মধ্যে যাবে, এবং সেটা কিন্তু বুধকে ভীষণভাবে মানে পাইসিসের ক্ষেত্রে বা কন্যার ক্ষেত্রে বেশ কিছুটা রেস্টলেস তৈরি করবে, এবং এই রেস্টলেসনেসটা কিন্তু আপনার স্থিরতার মধ্যে ব্যাঘাত তৈরি করবে, ফলে ডিসিশন মেকিং এবিলিটি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্ট্রাকশন করবে। তো সেগুলো খুব বুঝে করবেন। মাতার শরীরের বিষয়ে কিন্তু নজর দেবেন, এবং বাড়ির যত মেল মেম্বার আছে, সেটা আপনার বাবা হতে পারে, কাকা, জ্যাঠা, মামা, বা আপনি যদি জাতিকা হন তাহলে ধরুন আপনি বিবাহিতা, তাহলে আপনার হাজবেন্ড, আপনার যদি পুত্র সন্তান থাকে এবং তার বয়স যদি 12 বছরের বেশি হয়, তাহলে সে যত মেল ক্যারেক্টার আছে তাদের সাথে বিতর্ক থেকে দূরে থাকবেন। ভুল বলুক ঠিক বলুক, খুব বেশি বোঝাতে যাওয়া, বোঝাতে গিয়ে সেটা আরও খারাপ দিকে চলে যাচ্ছে, এবং আপনিও বুঝিয়েই চলেছেন, এই অবস্টিনেন্সগুলোর থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। লিভারের যত্ন নেবেন, এবং যে কোনো রকম ভেক্টর ডিজিজ থেকে সাবধান। ডান দিকের কিডনি এবং প্রস্টেট থেকে কিন্তু সাবধান থাকবেন। ভালো থাকবেন।